Hi, sir. ওয়েলকাম টু গ্রাসরুট এডুকেশন। আর আমি নিজের নাম আর বললাম না, সবাই চেনো আর কি কম বেশি। বিষয়টা হচ্ছে যে আজকের যে টপিকটা তোমাদের রয়েছে সেই টপিকটার নাম হচ্ছে 16 মহাজনপদাস। 16 মহাজনপদ সেই টপিকটার নাম। এবং বাকিরা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। স্যার আপনার আপনার জিমেল দিয়ে তো লগ ইন হয়নি স্যার। অসুবিধা নেই, আচ্ছা। চাপ নিও না। না স্যার, আমি বললাম আপনি জানেন না নাকি। না জানি বাবা, আসলে আমি ল্যাপটপটা বোথ ব্যবহার হয় তো সেই কারণে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তো ওয়েন্দিলা, সবাই শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? গোলাম, স্ক্রিনটা ছোট করে কি করে গোলাম? হ্যাঁ স্ক্রিনটাকে ছোট করে কি করে? জানা আছে? ল্যাপটপ যদি হয় তাহলে টাচপ্যাডটাকে এরকম দুটো আঙ্গুল দিয়ে দুটো আঙ্গুলকে পাশাপাশি নিয়ে আসুন। মানে দুটো আঙ্গুলকে ভিক্টরি ভিক্টরি করে পাশাপাশি নিয়ে আসুন টাচপ্যাডের ওখানে। উপরে উপরে দেখুন একটা বক্স করে বাটন আছে, মাইনাস বক্স আর ক্রস আছে একদম টপে। একদম কিচ্ছু আসছে না গো, কোথাও কোনো চিহ্ন নেই। স্যার ইএসসি টিপে দেখুন। ও, বলো। ইএসসিটা ক্লিক করে দেখুন। কিপ। ओके, थैंक यू, समझ में आ गया। ঠিক আছে, বাট বিষয়টা হচ্ছে যে আমি এখানে পেনটা আমি করব কি করে পিপিটি? তাহলে একটা কাজ করি, আমি এটাকে অফ করি, করে আমি পিডিএফটাকে ওপেন করি। দ্যাটস বেটার। ওকে, ঠিক আছে ঠিক আছে। ওকে, নাও ওকে, দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। দেখি কতজন জয়েন করলো। ওকে, 38, ঠিক আছে। বিউটি, খবর কি বিউটি, ভালো আছো? হ্যাঁ স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন তো? এই আমাকে থাকতেই হবে অল টাইম বিন্দাস, কিচ্ছু করার হ্যাঁ নেই। স্যার, সবসময় ভালো থাকুন স্যার। থ্যাংক ইউ। ওকে, আপনারা দয়া করে প্রত্যেকে একটু রেসপন্স করবে, হ্যাঁ, চুপ করে শুনবে না, দয়া করে বলছি কথাটা। দয়া করে একটু রেসপন্স করার চেষ্টা করবে, নাহলে আমি নিজে বুঝতে পারবো না কি বলছি। মানে আমি কি বলছি বলে না, ব্যাপারটা হচ্ছে আমার কথাগুলো ঠিকঠাক তোমাদের সামনে রিপ্রেজেন্ট হচ্ছে কিনা। সুচি শুভ্র, ভালো আছো? হ্যাঁ স্যার, আপনি ভালো আছেন তো? এই তো, বহুদিন দেখা সাক্ষাৎ হয় না। না স্যার, দেখা আর হবে না মনে হয়, কথাই হবে খালি। রাজা কি হয়। ওকে, বিষয়টা হচ্ছে যে মহাজনপদ যেটা ডেভেলপমেন্টটা হয়েছে, সেটা আমি তোমাদের সামনে যে জিনিসটা আমি তুলে ধরতে চাইছি, সেটা হচ্ছে যে এর ম্যাপটা। এই ম্যাপটা এই কারণে, কারণ তোমাদের এই লোকেশনটা আইডেন্টিফিকেশন করাটা কিন্তু খুব জরুরি। এবং লক্ষ্য করে দেখবে যে মহাজনপদের একদম শেষের দিকে দেখবে যখন তোমার হরজঙ্ক ডাইনেস্টি, তারপর তোমাদের শিশুনাগ ডাইনেস্টি, তারপর নন্দ ডাইনেস্টি, নন্দ রাজারা রয়েছে। তো সেই নন্দ ডাইনেস্টির শেষের দিকে কিন্তু অনেকেই কিন্তু আক্রমণ করেছিল, তার মধ্যে ম্যাসেডোনিয়ান আলেকজান্ডারের নামটা আমরা শুনতে পাই।
তো কথাটা হচ্ছে যে ম্যাসিডোনিয়ান নট ফর দ্য ফার্স্ট টাইম, এটা বলছি শুনবে। ম্যাসিডোনিয়ান যে ইনভেশন না, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এরকম না যে তারা প্রথম আক্রমণ করেছিল অ্যাজ এ ফরেনার, তা কিন্তু নয়। তাহলে তাদের আগে কারা এসেছিলেন এবং কোন সময়? লক্ষ্য করে দেখো এইখানে ম্যাপে, দেখো একটা জিনিস এখানে দেওয়া আছে, আকিমেনিদ এম্পায়ার। আকিমেনিদ এম্পায়ার প্রত্যেকে দেখতে পাচ্ছ? স্যার ম্যাপটা একটু জুম কিভাবে করা যায়? স্যার ওই নিচে দিকে দেখুন না, রাইট সাইডে নিচে দিকে আছে ওই। Okay. Thank you very much. হ্যাঁ স্যার এবার দিতে দিন। গোলাম, কোচবিহারের খবর কি? স্যার কোচবিহার ভালো আছে। শীতলকুচির খবর কি? শীতলকুচি তো ওই কি যেন বলে, সিআইডি তদন্ত করছে। সব মিলেমিশে এক হয়ে যাবে, বুঝতে পেরেছো তো? সব এক ঘাটে গুড় জল খাবে, কোনো টেনশন নেই। হ্যাঁ তা তো ঠিক। তো বিষয়টা হচ্ছে প্রত্যেকে দেখো, এই আকিমেনিদ এম্পায়ার, এবং আকিমেনিদ অ্যাকচুয়ালি কাদের বলা হয়? আকিমেনিদ হচ্ছে পার্সিয়ান অ্যাকচুয়ালি, হ্যাঁ, পার্সিয়ান, মনে রাখবে এটা। বা ইরান বলতে পারো, ইরান বলতে পারো। তো ইরানিয়ান বা পার্সিয়ান যে ইনভেশন বা অ্যাটাকটা, ভালো করে মন দিয়ে শুনবে, সেটাই কিন্তু অল্টারনেটিভলি বলা হচ্ছে আকিমেনিদ এম্পায়ার। এবং ও যখন এসেছিল তখন অলরেডি সেই সময় মগধের কিন্তু ডেভেলপমেন্ট হয়ে গেছে, এবং মগধের যে রাজা সেই সময় রাজত্ব করছিল তার নাম হচ্ছে বিম্বিসার। প্লিজ মনে রাখবে। তাহলে আকিমেনিদ বা ইরানিয়ান যে অ্যাটাকটা হয়েছিল সেটা বিম্বিসারের সময়কালে প্রথম হচ্ছে। যখন আমরা আমি তোমাদের যখন আকিমেনিদ এবং ম্যাসিডোনিয়ান যে ইনভেশনটা পড়াবো, তখন তোমরা এখানে দেখতে পাবে বিষয়টা, এই একই জিনিসটা আরেকবার দেখতে পাবে। ম্যাপ দেখবে না, কিন্তু এই বিম্বিসারের নামটা কিন্তু ওই প্রসঙ্গে আসবে। তাহলে শোনো, এই ইরানিয়ান বা ম্যাসিডোনিয়ান রয়েছে, এদের সাম্রাজ্যটাকে ধ্বংস করে কিন্তু আলেকজান্ডার ডেভেলপমেন্ট করছেন, এবং তিনি কিন্তু ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের দিকে চলে আসছেন। তারপরের ইতিহাস তোমরা কম বেশি জানো। তাহলে আলেকজান্ডারের যে ইনভেশন, এটা নন্দ ডাইনেস্টির শেষ রাজা ধননন্দের সময়কালে হয়েছিল। আর এখানে আমি বলছি ইরানিয়ান বা পার্সিয়ান যেটা, আকিমেনিদ যেটা, এটা রাজা বিম্বিসার যখন মগধে ছিল, তার মানে রাইজ অফ মগধ অলরেডি হয়ে গেছে ডেভেলপ। আজকে যেটা আমি পড়াচ্ছি সেটা হচ্ছে মহাজনপদস। লক্ষ্য করো, মহাজনপদস তারপরে কিন্তু অ্যাকচুয়ালি 6th সেঞ্চুরি বিসির কথাটা আসছে, অর্থাৎ 600 বিফোর কমন এরা, বিসিই। কিন্তু এখানে শুধু জনপদের কথা বলা হচ্ছে 500 বিসিই। এর কেন এরকম, কেন এর ইলাবোরেটলি ডিসকাশন করার আগে আমি বিভিন্ন এই যে ষোলোটা যে মহাজনপদ রয়েছে, ধরো বঙ্গোপসাগরের একদম বাইরে, আউটসাইড অফ ইন্ডিয়া, তার লোকেশনটা হচ্ছে কাম্বোজ এবং গান্ধার। নিশ্চয়ই দেখতে পাচ্ছ উত্তর পশ্চিম অঞ্চলে গান্ধার এবং কাম্বোজ। ক্লিয়ার হলো? এছাড়াও দেখবে আরো অনেক কিছু আছে, যেমন পুরু আছে, পাঞ্চাল আছে, সুরসেন আসবে, মৎস্য আছে, বৎস আছে, কাশী, কৌশল, মল্ল, ব্রিজি, মগধ, অঙ্গ, চেদি, আবন্তি। এই নিচে দেখো, একদম নিচে তাকাও তোমরা, অস্মাকা, একমাত্র মহাজনপদ যেটা সাউথে অবস্থিত, গোদাবরী নদীর তীরে অবস্থিত, গোদাবরী নদীর তীরে অবস্থিত, সাউথে অবস্থিত। ব্যাপারগুলো বোঝার চেষ্টা করো। ওয়েন্দ্রিলা আমাকে বলতে পারবে যে হস্তিনাপুর, অহিচ্ছত্র, ইন্দ্রপ্রস্থ, এই ধরনের সিটিগুলো ডেভেলপ করছে কোন সময়? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে।
বলো বলো, কেউ বলো, আমি কোশ্চেন জিজ্ঞেস করছি, চুপ থেকো না, বলো। বলো। স্যার মানে রাষ্ট্রকূট হবে? কি হবে? মানে কোশ্চেনটা স্যার আরেকবার। এটা কি করলাম বলতো? এই মহাজন পদগুলোর মানে কবে মানে ডেভেলপ হয়? তা বলেছি, আমি যেটা বললাম সেটা হচ্ছে, ভালো করে শোনো, বললাম সেটা হচ্ছে যে এই যে হস্তিনাপুরের কথা আমি বললাম, অহিচ্ছত্রের কথা বললাম, একটা দেখ, এই দেখ লোকেশন গুলো, এই দেখ আমার কার্সারটা দেখ, এই যে অহিচ্ছত্র, ঠিক আছে, এই যে ইন্দ্রপ্রস্থ, এই সমস্ত যারা, যে এই যে হস্তিনাপুর, বললাম, বুঝতে পারলে? হ্যাঁ স্যার, দেখছি দেখছি। হ্যাঁ, এই দেখ, এইগুলো তো আর জনপদ না, এগুলো তো আর তোর ইয়ে না, মহাজনপদ না। এইগুলোর ডেভেলপমেন্টটা কোন সময় হচ্ছে? তাহলে এগুলো বন্দনা, বিউটি, কি এগুলো? অর্পিতা, স্যার অনুরিকা, মৌর্য। সম্রাট। স্যার এইগুলো তো অ্যাকচুয়ালি আমরা শুনতে পাই স্যার মহাভারতের সময়, তাহলে ওই বৈদিক সময় বলতে পারে কি? হ্যাঁ বিউটি, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। গুলাম, বুঝতে পারলি? হ্যাঁ স্যার। অর্থাৎ লেটার বেদিক পিরিয়ডে, পরবর্তী বৈদিক যুগের একদম শেষের দিকে, পরবর্তী বৈদিক যুগের একদম শেষের দিকে এই ডেভেলপমেন্ট স্টেজটা তৈরি হচ্ছে। ক্লিয়ার হলো? তার মানেটা মনে রাখতে হবে যে মহাজনপদ গুলো যখন ছিল, দেখো আমার আমার যেটা এতক্ষণ ধরে বোঝানোর মূল বক্তব্য তোমাদের সামনে, আমার যেটা আমি রিপ্রেজেন্ট করতে চাইছি, বিষয়টা হচ্ছে শুধু মহাজনপদ নিয়ে ডিসকাস করলে হবে না। চাকরির পরীক্ষায় যারা কোয়েশ্চেন পেপার তৈরি করেন, একটা কথা মনে রাখবে, হয়তো তারা সেই স্টুডেন্ট লাইফের মতো পড়াশোনা করেন না, ডাজ নট মিন দ্যাট কি তারা আপডেট নন। তারা সবকিছু কিন্তু ওরা একদম চোখ কান খাড়া করে কিন্তু অবজার্ভ করেন। সুতরাং ওরা জানে তোমাদের জানার সোর্স অনেক, ইউটিউব থেকে শুরু করে, গুগল থেকে শুরু করে, দুনিয়ার বই, দুনিয়ার কোশ্চেন অ্যান্সার প্রচুর আছে। তারপরেও কেন কোশ্চেন গুলো ঠিক সরাসরি কমন আসে না? সরাসরি বলছি, তার মানেটা কি, মার প্যাচটা কোথায় ওরা দিচ্ছে, সেই জায়গাগুলো ধরতে হবে তোমাদের। আমার তোমাদের সামনে এই যে ক্লাস নিচ্ছি বা পড়াচ্ছি, তার মূল উদ্দেশ্য শুধুমাত্র কতগুলো নোট ডেলিভার করলাম, ব্যাস, আর কিছু পড়তে হবে না, এইরকম মানে রিস্ক আমি নিতে বলবো না। যেটা আমি বলতে চাইছি যে অবশ্যই পড়তে হবে, সাজেশন অবশ্যই করতে হবে, কিন্তু সেটা বুঝে। তার মানে মহাজনপদের আগে দেখো, জনপদের পাশে 500 বিসি লেখা আছে, বিসি, তার মানে এটা কি, লেটার বেদিক পিরিয়ডে। পরবর্তী বৈদিক যুগে অলরেডি কিন্তু জনপদের ডেভেলপমেন্ট গুলো হচ্ছে। তার মানেটা হচ্ছে 16টা মহাজনপদ আছে। দেখো এখানে 16টা মহাজনপদ আছে। 16টা মহাজনপদ ছাড়াও তার মানে এই যে ছোটখাটো অনেক কিছু আছে, দেখো ছোটখাটো অনেক আছে, প্রত্যেকেই জনপদ, থাকি না? বোঝাতে পারছি তো বিষয়টা? প্লিজ রেসপন্স করো। হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। নেক্সট দেখো, এটা মাথায় রাখবে যে মহাজনপদের ডেভেলপ 16টা হয়েছে মানে গোটা ভারতবর্ষে বা ভারতীয় উপমহাদেশে আর কোন রকম কোন জনপদ নেই। একদম বাজে কথা, কিন্তু জনপদ আছে, এবং প্রত্যেকটাই কোনো না কোনো ওয়াটার সোর্সের পাশে, মানে রিভার। কোনো না কোনো জনপদ কিন্তু রিভার, মানে তোমার নদীর ধারে অবস্থিত, কারণ এটা হিউম্যান নেচার। জলের সোর্স যেখানে, সেই উপত্যকায় চাষবাসও ভালো হবে, জল থেকে তোমার জলও পাবে, মাছও পাবে। কথাটা বোঝার চেষ্টা করো। সুবিধা কে না চায়? আজকে আমরা যদি যে কোনো একটা জায়গায় ফ্ল্যাট কিনবো, তোমার পকেটে যত টাকা, কোটি টাকা থাকুক না কেন, তোমাকে ফ্ল্যাটের লোকেশন অনুযায়ী ফ্ল্যাটটা তোমাকে কিনতে হবে। তার মানে কি, সুবিধা মতো কাছাকাছি হসপিটাল কোথায় আছে, সমস্ত কিছু এমার্জেন্সি ডিপার্টমেন্ট গুলো কাছাকাছি আছে কিনা, এগুলো তোমাকে বুঝতে হবে। নিশ্চয়ই এমন ঘিঞ্জি জায়গায় ফ্ল্যাট কিনবে না যেখানে দমকল ঢুকতে পারে না, তুমি সমস্যায় পড়বে।
ঠিক তেমনি এটাও তাই। এই লোকেশন গুলো কিন্তু এমনি এমনি হয়নি। মগধ হঠাৎ করে ইস্টার্ন ইন্ডিয়ায় কেন, আমি আসবো পড়া, ওইটাই আমি পড়াবো আজকে, যে মগধ হঠাৎ করে পূর্ব ভারতে এত ডেভেলপমেন্ট করছে কেন। নেক্সট দেখো বিষয়টা, কুইক এমার্জেন্স অফ মহাজনপদাস ফ্রম জনপদা। কি এমন ঘটছে, বিষয়টা হচ্ছে যে জনপদ, দেখো আমার এই কথাটাই মিলিয়ে নাও, এই জনপদ যেটা রয়েছে মেজর কিংডম, সেটা পরবর্তী বৈদিক যুগে ডেভেলপমেন্ট করছে। এবং during that period the Aryans were the most powerful tribe and were called as Janas. পরবর্তীকালে জনপদ কথাটা যখন ডেভেলপমেন্ট করছে তখন জন মানে হচ্ছে পিপল, মানে জনগণ, আর পদা মানে হচ্ছে ফুট, জনগণের পা যেখানে পড়েছে সেটাই হচ্ছে জনপদ। কথাগুলো বোঝার চেষ্টা করো। 6th century BC তে there was approximately 22 different kind of janapadas. বোঝো ব্যাপারগুলো, বইয়ে বিষয়গুলো সরাসরি থাকে না। এবং various development led to the rise of mahajanapadas from small kingdoms or janapadas. এবং ফাইনালি যখন 6th century BC এর মাঝামাঝি সময় 4টে জনপদ খুব পাওয়ারফুল হলো, বৎস, অবন্তী, কোশালা, মগধ সার্ভাইভ করছে। তাহলে এদের তিনজনকে হারিয়ে ফাইনালি মগধ কিন্তু চ্যাম্পিয়ন হলো। কি কারণ, এমনি এমনি? কি কোয়ালিটি ছিল মগধের? মগধ কি সুবিধাগুলো পেয়েছে যে বৎস, অবন্তী এবং কোশালার মতো অলমোস্ট পাওয়ারফুল ক্যান্ডিডেটকে হারিয়ে ও একাই চাকরি পেল? একটা পোস্ট 4জন রয়েছে, 3জনকে হারিয়ে মগধে কিন্তু চাকরিটা পেয়ে গেল। কি এমন? প্রত্যেকে কিন্তু এত দূর এসছে মানে প্রত্যেকেই পড়াশোনা জানে, সবই জানে। তাহলে মগধের মধ্যে স্পেশালিটিটা কি আছে? বিষয়টা হচ্ছে 3 যেটা রয়েছে, যে প্রেয়ার, পারসিভারেন্স, পেশেন্স বলতে পারো, এবং ডেডিকেশন। এইগুলো খুব দরকার। প্রার্থনা তো অবশ্যই, এইগুলো খুব দরকার। পাশাপাশি নিজের প্র্যাকটিস, রিভিশন সমস্ত কিছু কিন্তু নির্ভর করছে চাকরি পাওয়ার জন্য, এবং ও কতটা নিতে পারছে। তাহলে আলটিমেটলি কিন্তু এই বৎস, অবন্তী এবং কোশালা 3জনকে হারিয়ে দিচ্ছে ও, দিয়ে মগধে কিন্তু চাকরিটা ছিনিয়ে নিয়ে চলে গেল। কেউ দেখলো না, কেউ বুঝলো না, সবাই বাহবা দিচ্ছে, দারুণ তো তুই। কিন্তু যখন ও নিজে যখন 2-3 বছর 4 বছর যখন ফেল করছে, ব্যর্থ হচ্ছে, তখন এককালে যারা এখন বাহবা দিচ্ছে তারাই ওকে হেড করতো, কিন্তু তোর দ্বারা জীবনে কিছু হবে না। তার মানেটা কি? ওই দুঃসময় কিন্তু এই মগধ কিন্তু নিজেকে নিজে টিকিয়ে রেখেছে, এবং ও আরো অ্যাহেড, মানে পরবর্তী চিন্তা ভাবনাটা করেছে। ওই দুঃখটাকে ও সারা জীবনের জন্য ভেবে নেয়নি, মেনে নেয়নি। ও জানে যদি টিকে থাকি তাহলে ঠিক সার্ভাইভ করব। আলটিমেটলি তাই হলো। দেখো তো মগধ কেন আলটিমেটলি জিতে গেল, এটা আসার আগে এই 4টে মহাজনপদ সম্পর্কে কিন্তু আলাদা আলাদা ভাবে তোমাদের আমি পড়াবো, এবং এখান থেকে কিন্তু কোশ্চেন গুলো আসছে। আলটিমেটলি দেখবে বৎস, অবন্তী, কোশালার তাহলে কোথায় গেল যদি মগধই সার্ভাইভ করে? মার্জ হয়ে গেল কি মগধের সাথে? কি হলো ব্যাপারটা? তাহলে এটাও একটা আমাদের জানাটা দরকার। তাহলে বলো, এতক্ষণ ধরে যেটা আমি এখনকার উদাহরণ দিয়ে আমি বোঝালাম, এটা কি মাথায় ঢুকলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, নেক্সট। এটা দেখো, খুব ভালো করে দেখবে এগুলো। এই যে বৎস যেটা রয়েছে, এই কটা যে পয়েন্ট আছে ভালো করে পড়বে, যে বৎস কিংডম সিচুয়েটেড কোথায়, কোন নদীর তীরে? যমুনা। তাহলে 16টা মহাজনপদের মধ্যে যমুনা নদীর তীরে
কে অবস্থিত? পরিষ্কার বলবে বৎসা। তাহলে এই ইউ ইজিক্যাল টু ভি থিওরিটা মনে রাখবে, তাহলেই হবে। ঠিক আছে, যমুনা ওদিকে বৎসা, এইভাবে মনে রাখবে। উল্টোটা মনে রাখতে পারো, বৎসা ইজিক্যাল টু যমুনা। এরকম তো হয় না, নদীর তীরেই হয়, এই জন্য এটাই ঠিক আছে। এবং এর যে ক্যাপিটাল কৌশাম্বী, ও কিন্তু নিয়ার মডার্ন এলাহাবাদের কাছাকাছি অবস্থিত। এবং এই বৎস কিংডমের এই সব থেকে মোস্ট পপুলার রুলারের নাম হচ্ছে উদয়ন। এবং এই উদয়নে কিন্তু স্ট্রেংথেন হিজ পজিশন বাই এন্টারিং ইনটু ম্যাট্রিমোনিয়াল যে অ্যালায়েন্সটা রয়েছে, তার সাথে না অবন্তী, অঙ্গা এবং মগধ। চিন্তা করো তোমরা, এই বৎস এই কিংডম, এই বৎস কিংডম কিন্তু যে পপুলার রাজা ছিল এই কিংডমের উদয়ন, এই উদয়ন কিন্তু নিজের ক্ষমতাটাকে আরো বাড়িয়ে নেওয়ার জন্য, আবার পাওয়ারফুল হওয়ার জন্য কি করলো, বৈবাহিক সম্পর্কে নীতি অ্যাপ্লাই করলো। কার সাথে? অবন্তীর সাথে করলো, অঙ্গর সাথে করলো এবং মগধের সাথে করলো। উদয়নের মৃত্যুর পরে বৎস ওয়াজ অ্যানেক্স টু দা অবন্তী কিংডম। তাহলে বৎসটা কে অ্যানেক্স করে নিল? অবন্তী। তাহলে বৎসটাকে অবন্তী নিয়ে নিল। কথাগুলো বোঝো, কিন্তু ব্যাপারগুলো বোঝার আছে। তাহলে এইটুকু মাথায় ঢুকেছে তোমাদের? আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, অঙ্গটা কি বলে? অঙ্গটা না, আমি বলছি দেখি, দেখো অবন্তী, অঙ্গ এবং মগধ এই তিনজনের সাথেই বৎস বৈবাহিক সম্পর্কে নীতি অ্যাপ্লাই করেছিল। আন্ডারস্ট্যান্ড? ঠিক আছে। এখানে অঙ্গর একটা ব্যাপার আমি বলে দিতে পারি, তোমরা একটু নোট ডাউন করে নাও, কারণ এটা পিডিএফ পাবে যখন, তখন আমি স্ক্রিনে যা লিখছি সেটা থাকবে না। এই জন্য নোট ডাউন করে নিতে পারো, অঙ্গের বিষয়টা লিখে রাখতে পারো যে এই অঙ্গ বলবে ওয়াজ অ্যানেক্স, লিখে নাও, টু Magadha in the time of Bimbisar. That's it. অঙ্গর কথাটা বললাম, জাস্ট লিখে নাও। তাহলে অঙ্গ was annexed to Magadha in the time of Bimbisar. স্যার নেক্সট হ্যাঁ, কি বলছো? অ্যানেক্স মানে হচ্ছে ক্যাপচার, দখল করে নেওয়া। ক্যাপচার, দখল করে নেওয়া। নেক্সট, এই তথ্যগুলো পড়বে ভালো করে, তোমাদের বারবার আমি বলছি, 16টা মহাজনপদের সবার সম্পর্কে পড়তে হবে না, এই 4টে ভালো করে পড়ে যাবে, তাহলেই কম্বিনেশন গুলো বুঝতে পারবে। নেক্সট, অবন্তী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবন্তী, এবং এর রাজধানী হচ্ছে উজ্জয়ন, এটা মধ্যপ্রদেশে অবস্থিত। এবং এই অবন্তীর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট রুলার হচ্ছে প্রদ্যোৎ। অবন্তী রুলার প্রদ্যোৎ। তোমরা এমনি হরজঙ্গ ডাইনেস্টি পড়ার সময় দেখবে অবন্তীর প্রসঙ্গটা তোমরা পাবে। আবার এই প্রদ্যোৎ লিখে রাখতে পারো ওয়াজ কন্টেম্পোরারি অফ গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ, এটা লিখে নিতে পারো। পিছনে ওই লোগোটা চেপে জন্য অসুবিধা আছে দেখতে। আচ্ছা, লোগো তো ঠিক আছে, পরেরটায় লোগোটা হালকা করে দেওয়ার চেষ্টা হবে। আপাতত তুমি একটু চেষ্টা করো, দেখে নাও একটুখানি। ওকে, একটু অ্যাডজাস্ট করো, কেমন? আমি না হয় একটু ল্যান্ডস্কেপ মোডে জুম করলে দেখা যায় ভালো।
দেখো তো বোঝা যাচ্ছে কিনা। স্যার ঠিক আছে। বিষয়টা হচ্ছে এখানেই যে প্রদ্যোতের কাহিনীটা ভালো করে বুঝবে। আমাদের জীবনে খুব বেশি তাড়া নেই, কেমন? আমি বারবার বলি ওই কথাটাগুলো, অফলাইনেও বলতাম, অনলাইনেও বলি। তাড়াহুড়ো করবে না। কে কতটা পড়াশোনা করে, কে কতটা তোমরা এগিয়ে গেছো, কম্পিটিশনে যাওয়ার দরকার নেই। তুমি তোমার কাজটা করো, যেটুকু করবে সলিড করবে। এমন না হয় যে একটা বছর করলে তারপর হঠাৎ করে একটা বছর পর মনে হলো কিছুই শিখলাম না, আবার প্রথম থেকে রিপিট করবে, এরম যেন না হয়। তাহলে এখন আমি এই যে জিনিসগুলো ভালো করে বুঝিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, প্লিজ ফেলো রেখো না এবং প্রিপারেশনটা নিও। এর উপরে শুধুমাত্র আমি আজকে যে পড়াচ্ছি তা না, দেখবে এর উপরে কিছু কোশ্চেন অ্যান্সার কালচার আমি করবো আজকে। প্রথমে তোমরা চেষ্টা করবে, দেন আমি বলে দেবো। শুধু অ্যান্সার বলবো না, কিন্তু কিভাবে এলিমিনেট করতে হয় দুটো অপশন, বাকি দুটো অপশন যখন ক্লোজ থাকে আন্দাজটা কিভাবে করবে, সেই আন্দাজটা টু মাচ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ চাকরি যারা পায় না, মনে রাখবে ইন্টারভিউ বোর্ড হোক আর রিটেন এক্সাম হোক, সব কটা একদম 100% তারা কিন্তু অ্যাটেম্প বা কারেক্ট করে আসতে পারেন না, সবকিছু জেনে অ্যান্সার করে না কিন্তু। তাহলে কমন না পেলেও অ্যান্সার অনেক সময় ঠিক করা যায়। তাহলে কি বেসিসে? সেটা হচ্ছে নলেজ এবং তোমার আইডিয়া, কনসেপ্টের বেসিসে। এই জন্য প্রিভিয়াস কোশ্চেন পেপার কিন্তু কালচার করাটা খুব জরুরি। ওই জন্যই বলছি যে পড়াশোনার মধ্যে থাকো, হার্ড ওয়ার্ক, যার কোনো বিকল্প নেই, পরিশ্রমের বাবা কোনো বিকল্প নেই। সহজে জিনিস পেয়ে গেলে তো আর কোনো ভ্যালু থাকে না গো। এত কষ্ট করে পড়ছো, চাকরিটা পাও, মর্ম বুঝতে পারবে। তো আমি যেখানে আছি, যে মোস্ট ইম্পর্টেন্ট রুলার অফ দিস কিংডম ওয়াজ প্রদ্যোৎ এন্ড হি ওয়াজ কন্টেম্পোরারি অফ গৌতম বুদ্ধ। পয়েন্ট, ব্যাপারটা হচ্ছে তাই। তার মানে স্লাইডে একটা লাইন আছে বলে এটা পড়িয়ে চলে গেলাম, আবার পরের স্লাইডে বুঝে গেলাম, তোমরাও বুঝতে পারবে না। মানে বললাম আমি যে বুঝতে পেরেছো, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। কোথায় বুঝতে পেরেছো? তার মানে কোশ্চেন করাটা উচিত ছিল। স্যার 1 মিনিট দাঁড়ান স্যার, অবন্তীর যে প্রদ্যোৎ আছে, প্রদ্যোৎ কার সমসাময়িক, মহাবীর না গৌতম বুদ্ধ? তাহলে কোশ্চেনটা করতে পারবে কখন জানো? যখন তুমি পড়াশোনা করবে। এই জন্যই বলছি একটু প্রিপারেশন নিয়ে আসবে। বুঝতেই পারছো যে স্যার কিভাবে পড়াচ্ছেন, এর পরের দিন কি হবে, তাহলে সেটা আন্দাজ করে তোমরা একটু দেখে আসবে ভালো করে। তাহলে আমি যেটা বোঝাবো সেটা তাড়াতাড়ি তোমরা বুঝতে পারবে, এই কথাটা মনে রাখবে। পরের লাইনটা আরো ইউনিক। এই প্রদ্যোৎ আরো পাওয়ারফুল হয়েছিল যখন তিনি বিয়ে করেছিলেন উদয়নের কন্যা, উদয়নের যে মেয়ে বাসব দত্তা। বললাম হ্যাঁ স্যার। উদয়নের মেয়ে বাসব দত্তাকে বিয়ে করলো অবন্তী। এই স্লাইডে প্রথম জানলি তো? হ্যাঁ স্যার। কানে গোড়ায় মারবো। এই স্লাইডটা কি দেখলি তাহলে? বলে হ্যাঁ স্যার। এই দেখ, নিচে দেখ টাকা, এই দেখ আমি রাইট চিহ্ন দিলাম। এই স্লাইডটা একটু আগে পড়েছি তো, বললাম হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হ্যাঁ 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 কি? এটা হি মানে কে? উদয়ন তো। উদয়ন। হ্যাঁ, তাহলে এটা কি, কি লেখা আছে? এটা দেখ দিচ্ছি যে আমি, ম্যাট্রিমোনিয়াল। তাহলে এবার না পড়লি কেন তুই? তুই বললি কেন? তোকে তো এক্ষুনি পড়ানো হলো তোদের সবাইকে। স্যার উদয়ন 3টে বিয়ে করেনি? বিয়ে করেছিলেন, কিন্তু মোস্ট পাওয়ারফুল হয়েছেন যাকে বিয়ে করে, সেই প্রসঙ্গটাই আমি এই স্লাইডে দেখাচ্ছি। ক্লিয়ার হলো? আচ্ছা আচ্ছা। 3টে বিয়ে আরেকজনও করেছিল রে, বিম্বিসার। কে? চন্দ্রিমা জিজ্ঞেস করলে তো। হ্যালো? না স্যার, সুদীপ্তা। সুদীপ্তা। বিম্বিসার বিয়ে করেছিল 3টে নাকি উদয়ন? বিম্বিসার। হ্যাঁ বলো, কোনো ব্যাপার না, বলো না, বলো তোমার মতো করে তুমি বলো। আগের স্লাইডটাতে ভাবলাম যে উদয়ন নিজে 3টে বিয়ে করেছিলেন। এই যে আমি স্লাইডটা নিয়ে এলাম, এই দেখো দেখো, অবন্তী, অঙ্গ এবং মগজ, ম্যাট্রিমোনিয়াল।
এবার দেখো দুটো হোক, তিনটে হোক, চারটে হোক, সেটা ব্যাপার না। ম্যাটারটা করে হচ্ছে এই ম্যাট্রিমোনিয়াল পলিসি, যেটা বৎসর উদয়ন শুরু করলেন তো, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার পরের ঠিক পরেরটাই তো কন্টিনিউয়েশন দেখাচ্ছি আমি। এই উনি পপুলার হয়েছিলেন, উনি মানে উদয়নের তরফ থেকে এতক্ষণ ধরে দেখছিলেন, কিন্তু উদয়ন বিয়েটা করবে কি করে যদি না প্রদ্যোৎ সেখান থেকে হ্যাঁ সিগন্যাল দেন। এই জন্য প্রদ্যোৎ উদয়নের যে মেয়ে বাসব দত্তাকে বিয়ে করে প্রদ্যোৎ বিকেম মোস্ট পাওয়ারফুল হয়ে গেল, ফেমাস রুলার হয়ে গেলেন। স্যার তার মানে উদয়ন Okay, যে sir. কাজটা করলো প্রদ্যোৎ সেই কাজটাই করলো। আরে দুজনে না, তুই যাকে ভালোবাসিস বিয়ে তো তাকে করবি, ও যদি তোকে না ভালোবাসে বিয়েটা তোদের হবে কি করে? মাথায় ঢুকেছে? তার স্যার মানে একটা গোলাম কোশ্চেন। না গোলাম, তার মানে তুই এইটা বলবি যে আমি যে কাজটা করেছি, ও আমি যাকে ভালোবাসি সেও একই কাজই করেছে? আরে হ্যাঁ, তো একই কাজই তো। তো কি হয়, দুটো মিলিয়ে দুজন দুজনকে বিয়ে করা তো বোঝাচ্ছে। না স্যার বললাম যে গোলাম বল। স্যার বললাম যে উদয়ন তো ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স তো 3টে রাজ্যের সঙ্গে করলো। সে করুক, হ্যাঁ সেটা তো করুক, সেই কোনো অসুবিধা নেই। স্যার আরেকটা কোশ্চেন ছিল যে ফার্স্ট ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স কে করেছিল মানে ভারতের ইতিহাসে? এরকম কোনো কোশ্চেন হয়? কেন হবে না রে, কেন হবে আচ্ছা না? আচ্ছা স্যার তার কারণ আমরা তো জানি যে আকবরও ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স করেছিল। আকবর কি রে, তোর চন্দ্রগুপ্ত মৌর্য করেছিল না, সেলুকাসের কন্যা হেলেনকে বিয়ে হ্যাঁ হ্যাঁ, করেছিলেন। তো তাহলে সেভাবে ফার্স্ট কেউ হয় না, তাই আজ তো? হবে না কেন? মগধের ডেভেলপমেন্ট আগেই কিন্তু এই বৈবাহিক সম্পর্ক নীতি প্রাচীন ভারতের ইতিহাসে ছিল। কখন না, বলবি ষোড়শ মহাজনপদের তৈরি হওয়ার আগে। এই যে দেখবি বৎস, তারপর তোর অবন্তী, এরা। তাহলে ফার্স্ট ওই হিসেবে তুই বৎসটাকে বলতে পারিস, উদয়নকে বলতে পারিস, কোনো ব্যাপার না। কি বললাম বোঝাচ্ছি? হ্যাঁ স্যার। এবার দেখ ব্যাপার আছে, না এখানে একটা ব্যাপার আছে। গুড কোশ্চেন গোলাম। বিষয়টা হচ্ছে যে এগুলো সব জনপদ, মহাজনপদ, এগুলো কিন্তু কোনো এম্পায়ার না, সাম্রাজ্য না। তাহলে তুই বলতে পারবি যে সাম্রাজ্য হিসেবে তাহলে কোন ডাইনাস্টির কোন রাজা প্রথম ম্যাট্রিমোনিয়াল? তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য। হ্যাঁ তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য। হ্যাঁ, কারণ হিস্টোরিক্যাল এম্পায়ার যদি বলিস ফর দ্য ফার্স্ট টাইম ইন এনশিয়েন্ট ইন্ডিয়ার হিস্ট্রি, তাহলে তো মৌর্য ডাইনাস্টি হবে। তাহলে তাই যদি হয়, তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য অ্যাজ এ এম্পায়ার, এম্পেরর হিসেবে তিনি তাহলে বিয়েটা করছেন, হিস্টোরিক্যাল এম্পায়ার হিসেবে, রাইট? হ্যাঁ স্যার। একদম ক্লিয়ার। আরে ইতিহাসটা কিচ্ছু না রে, পুরো ইকুয়েশন, অঙ্ক, পুরো অঙ্ক। আর কারোর কোনো কোশ্চেন আছে? আর কারোর কোনো কোশ্চেন আছে? স্যার ওই প্রদ্যোতের সঙ্গে বাসব দত্তের বিয়ে হলো, তো ওটাকে নিয়ে কি ওই বাসের স্বপ্ন বাসব দত্তা লেখা হয়েছে? ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। স্বপ্ন বাসব দত্তা। হ্যাঁ স্যার আমি Very good. এই কোশ্চেনটা করতে গিয়েছিলাম, মানে আমাদের ক্লাস 12 এই গল্পটা মানে ইয়েটা ছিল সংস্কৃতি। আর তুমি 11 ওকে না হলে যে আমায় কোশ্চেনটা করলো তাকে থ্যাংক ইউ বলে দাও, যে তোমার মনের কথাটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। একদম একদম। এবার দেখো বিপদ হচ্ছে যে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, আমি জানি, অশোকা, হর্ষবর্ধন, তোমরাও তাই জানো, কনিষ্ক, ঠিক আছে। কিন্তু ওইসব রাজাদের নাম যদি না থাকে, তাহলে অপশনে কি থাকতে পারে? প্রদ্যোৎ থাকতে পারে। কিউকি এই লাইনটা দেখো, পরের লাইনটা, যে হি প্যাট্রোনাইজ বুদ্ধিজম, তাহলে হি মানে হচ্ছে প্রদ্যোৎ, অবন্তী রুলার প্রদ্যোৎ বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। ন্যাচারাল ব্যাপার, বিকজ হি ওয়াজ দ্য কন্টেম্পোরারি অফ গৌতম বুদ্ধ, সুতরাং নিতেই পারেন, কোনো ব্যাপার না। এইবার বিষয়টা হচ্ছে যে উইক সাকসেসরের জন্য এই মগধ কিন্তু পরবর্তীকালে কিন্তু এই অবন্তীটাকে অ্যানেক্স করে নেয়। দেখো, was taken over by the rulers of Magad, was taken over by the rulers of Magad. That's it. Next, ব্যাপারটা হচ্ছে পুরো গল্প ঠিকঠাক ভাবে পড়তে হবে, একেবারে আজে বাজে ভাবে বললে হবে না। স্যার অবন্তী কোন নদীর তীরে তাহলে অবস্থিত ছিল? অবন্তী, দাঁড়াও একটু মনে করতে দাও, 1 মিনিট। অবন্তী, দাঁড়াও, কাশী যদি গোমতী হয়
তোমার যদি অঙ্গ যদি হয় চম্পা, ঠিক আছে, পুরো যদি যমুনা যদি হয়, তাহলে অবন্তীটা হচ্ছে, আমাকে একটু দেখতে হবে, হ্যাঁ, আমার মনে পড়ছে না এই মুহূর্তে অবন্তীটা। ঠিক আছে, আমি তাহলে দেখে আমি বলে দেবো, কেমন? ওকে স্যার। আমি আন্দাজে বলছি না, আমি একটু দেখে বলে দেবো যে অবন্তীটা অ্যাকচুয়ালি কোন নদীর তীরে, এটা আমি দেখে বলে দেবো, এটা আমি আন্দাজে বলতে চাই না। ওকে, প্লিজ ওয়েট, হ্যাঁ, আমি দেখে এটা বলে দেবো। ওকে, বিষয়টা হচ্ছে এখানে আমরা নেক্সট আসছি হচ্ছে কোশালা। কোশালা খুব বিখ্যাত একটি মহাজনপদ। স্যার অবন্তীতে দুটো রাজধানী ছিল? অবন্তীর দুটো রাজধানী ছিল, সেটা ঠিক। তাহলে যেটা সাউথে যেটা মাহিষ্মতি আছে ওটা তো নর্মদা নদীর তীরে। মাহিষ্মতি সাউথে ঠিক বলতে পারবে না মাহিষ্মতিকে, স্যার কারণ অবন্তী, স্যার অবন্তী হলো বেত্রাবতী। এর দেখলি নাকি রে, গুগল দেখলি? হ্যাঁ তুই গুগলই দেখ। এই চন্দ্রিমা বা সুদীপ্তা, আমি গুলাম ঠিক হতে পারে, গুলাম আমি তোকে অবিশ্বাস করি না। স্যার, তার কারণ স্যার এখানে লেখাই আছে যে অবন্তী ডিভাইডেড ইনটু নর্থ এন্ড সাউথ বাই রিভার বেত্রাবতী। হতে পারে, কারণ ও দুটো রাজধানী। তবে নদীটা আমি আরো ভালো করে জেনে আমি বলবো, এখনই আমি বলবো না। অবন্তীর দুটো রাজধানী, একটা হচ্ছে উজ্জয়িনী যেটা মধ্যপ্রদেশ, এটা মাহেশমতি কিছুটা সাউথের দিকে, বুন্দেলখন্ড মালব ওই অঞ্চলে কিছুটা সাউথে। নর্মদা নদী হতেও পারে, বুঝতে পারলে তো মাহেশমতির বিষয়টা। কিন্তু তাই মানে অবন্তী মাহেশমতির তোমার নর্মদা নদীর তীরে সেটা বলা যাবে না কিন্তু, কারণ সাউথে অসমক, সাউথে হচ্ছে একমাত্র অসমক এবং যেটা গোদাবরী নদীর তীরে, এইটা মনে রাখবে। মধ্য ভারত বলা যেতে পারে, পশ্চিম ভারত বলা যেতে পারে, সাউথে অবন্তী কখনো বলবে না, একদমই না। কোশালার ব্যাপারটা আমি আসছি। কোশালা, এই কোশালার দুটো রাজধানী, যে উত্তরের যে রাজধানী সেটা হচ্ছে শ্রাবস্তী এবং দক্ষিণের যে রাজধানী সেটা হচ্ছে কুশাবতী। এবং এই কোশালা এই যে ডিভাইডেড হয়েছিল দুটো ভাবে, যে রাজধানী হয়েছিল বাই গোমতী সদানিভ রিভার, গোমতী আর হচ্ছে সদানিভা রিভার। কারণ দেখো উত্তর পশ্চিম নর্থ সাউথ যে ওরিয়েন্টেশনটা রয়েছে সেই অনুযায়ী কিন্তু নদীগুলো বিভক্ত করা হয়েছে। তো মগধ বাদ দিয়ে এবং কয়েকটা ইউনিক ষোড়শ মহাজনপদ বাদ দিয়ে বাকিদের লিস্ট কিন্তু, বা নদীর নাম বা নদী কোন নদীর তীরে অবস্থিত সেগুলো কিন্তু আসে না, তেমন আসবে না, হয়নি। এবং বিশেষ করে ধরো এই যে দুটো নদী বা তিনটে নদীর কনফ্লুয়েন্সে অবস্থিত যে সমস্ত মহাজনপদ গুলো, সেগুলো জিজ্ঞেস করবে না। যেমন ধরো কাশী, গঙ্গা এবং গোমতীর কনফ্লুয়েন্সে অবস্থিত, জিজ্ঞেস করে না জেনারেলি। সিঙ্গেল রিভার হলে একটা জিজ্ঞেস করার চান্স থাকে। তো আসো তাহলে কোশালার যে বিষয়টা আমি এখানে বলবো, যে কোশালা যে রাজধানী সেটা হচ্ছে অযোধ্যা বা অযোধ্যা অ্যাকচুয়ালি। এবং সাবসিকুয়েন্টলি দেয়ার ওয়াজ এ ডিসপিউট উইথ রাজশত্রু। ডিসপিউট উইথ অজাতশত্রু, বিষয়টা হচ্ছে যে অজাতশত্রুর সাথে ডিসপিউট বলতে কিন্তু একটা ওয়ার্ড বা যুদ্ধ, এবং তার মানে হচ্ছে অজাতশত্রু হচ্ছে মগধের রাজা ছিল। তাহলে মগধ ভার্সেস কোশালার একটা কম্বাইন্ড ওয়ার কিন্তু চলছে, আলটিমেটলি যুদ্ধ কিন্তু চলছে। তারপর দেখো এই কোশালার যে রুলার ছিলেন রাজা প্রসেনজিৎ। প্রসেনজিতের নাম তোমরা বহুবার দেখেছো, এবং হি ওয়াজ হাইলি এডুকেটেড। His position was further strengthened by the matrimonial alliance with Magad. একই কাজটা করলো প্রদ্যোৎ যেমন করেছিলেন, উদয়ন যা করেছিলেন, তেমনি কোশলরাজ প্রসেনজিৎ কিন্তু তাই করলেন। অর্থাৎ তিনি ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সের সাথে লিঙ্ক আপ করছেন বা জড়িয়ে পড়ছেন। এবং কথাটা হচ্ছে যে এই যে প্রসেনজিতের কথা আমি এখানে বললাম, এই প্রসেনজিৎ, তো প্রসেনজিৎ যদি কন্টেম্পোরারি অফ তোমার মগধের হয়, বিশেষ করে মগধের রাজা অজাতশত্রু যদি হয়, তোমরা মনে রাখবে যে প্রসেনজিৎ কিন্তু কন্টেম্পোরারি অফ মহাবীর গৌতম বুদ্ধ বলতে পারো, বা প্রসেনজিৎ ওয়াজ কন্টেম্পোরারি অফ অবন্তী রুলার প্রদ্যোৎ। তাহলে কন্টেম্পোরারি যে স্টাডিটা শেখালাম তোমাদের, ওই স্টাইলটা একটু মনে রাখবে, যে তার যে কন্টেম্পোরারি বলতে পারো
ধরো বিম্বিসার বলতে পারো, অজাতশত্রু বলতে পারো, প্রদ্যোৎ বলতে পারো, তোমার তোমার অবন্তী রুলার প্রদ্যোৎ বলতে পারো। এছাড়া তোমার গৌতম বুদ্ধের নামটা বলতে পারো, মহাবীর বলতে পারো। এইগুলো হচ্ছে কন্টেম্পোরারি অফ প্রসেনজিৎ। এটা একটু মনে রাখবে, কন্টেম্পোরারি অফ প্রসেনজিৎ। এই কন্টেম্পোরারি হিস্ট্রিটা কিন্তু একটু জানতে হবে তোমাদের, এবং আমার মনে হয় জানাটা খুব জরুরি, খুব দরকার। পরের লাইনটা দেখো, হিজ সিস্টার ওয়াজ ম্যারিড। লাইনটা চিন্তা করবে, তার মেয়ে ম্যারিড টু বিম্বিসার এন্ড কাশি ওয়াজ গিভেন টু হার। বল। বোন তো, হ্যাঁ বোন তো। ও আমি মেয়ে বললাম, না না সিস্টার, বোন বোন, ঠিক আছে, ঠিকই আছে, থ্যাংক ইউ। তো বিষয়টা হচ্ছে যে তার যে বোন, সে বোন কিন্তু বিম্বিসারকে বিয়ে করছেন। ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সের কথা একটু আগে একটা লাইনে আমি বললাম, এবং কাশি কিন্তু ডাউরি হিসেবে তাকে দেওয়া হচ্ছে, সেই বোনকে কিন্তু দেওয়া হচ্ছে। মানে এটা তার দেওয়া হচ্ছে মানে কি, এরকম না যে ছিনিয়ে নিল, বাই ন্যাচারাল প্রসেস, এটা তার প্রাপ্য, এটা তার অধিকার। বেশ, বিষয়টা হচ্ছে যে আফটার দ্য এন্ড অফ দি কনফ্লিক্ট প্রসেনজিৎ ম্যারিড দ্য ডটার অফ বিম্বিসার। প্রসেনজিৎ তখন কি করছে, যে বিম্বিসারের যে মেয়ে, সে বিম্বিসারের মেয়েকে কিন্তু বিয়ে করছেন। তাহলে ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সটা দেখো, কোশালের সাথে মগধের কিন্তু কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি স্ট্রং এই ম্যাট্রিমোনিয়াল, এবং যার জন্য দেখবে এই কনফ্লিক্ট গুলো হলেও তাদের মধ্যে এরকম না যে কনফ্লিক্টটা টু বি কন্টিনিউ হচ্ছে, মানে এরকম ভাবার কিন্তু কোনো রকম কোনো কারণ নেই। এবং সব থেকে বড় কথা জানো, কোশ্চেন গুলো আরো কম্বাইন কিভাবে জিজ্ঞেস করে, যে বিম্বিসার এন্ড অজাতশত্রু ওয়্যার অন ফ্রেন্ডলি টার্মস ইকুয়ালি উইথ মহাবীর এবং গৌতম বুদ্ধ। দ্যাট মিনস মহাবীর এবং গৌতম বুদ্ধ যদি কন্টেম্পোরারি হয়, তাহলে এদের দুজনের কন্টেম্পোরারি আবার বিম্বিসার এবং অজাতশত্রু। কথাটা বোঝা গেল? তাহলে বিম্বিসার এবং অজাতশত্রু, ওদিকে মহাবীর এবং গৌতম বুদ্ধ, দুজনেই কিন্তু দুজনের কন্টেম্পোরারি। পাশাপাশি তোমাদের মনে রাখতে হবে যে অবন্তী রুলার প্রদ্যোৎ বলো, উদয়ন বলতে পারো, বা ধরো কোশাল কিং, এই যে প্রসেনজিতের কথা বলছি, তারা আবার কোন মগধের রুলারের কন্টেম্পোরারি, বা গৌতম বুদ্ধ বা মহাবীরের কন্টেম্পোরারি। তাহলে এইভাবে পড়বে, তাহলে দেখবে মাথাটা খেলবে যে কে কার কন্টেম্পোরারি, এই বিষয়টা আসছে। আবার এই যে বিম্বিসারের নামটা দেখো, এই যে বিম্বিসারের কথাটা আসছে, এই বিম্বিসার আমি বললাম না যে একটু আগে যে তিনজনকে বিয়ে করেছিলেন, কারা কারা? প্রথম কথা, কোশালা যে প্রিন্সেস ছিলেন, কোশালা প্রিন্সেস, কোশালা দেবী। দেখো তোমরা লিখেও নিতে পারো, বা পরেও আমি তো পড়াবো, তখনও হতে পারে। কোশালা দেবী, তাকে বিয়ে করছেন। এছাড়া দেখবে লিচ্ছবি কন্যা ছিল চেল্লানা, তাকে বিয়ে করছেন। এছাড়া দেখবে মদ্র যে তোমার প্রিন্সেস ছিলেন খেমা, এই খেমাকেও কিন্তু তিনি বিয়ে করছেন। এই কথাটা মনে রাখবে। এবং কারণ জানো কি? কারণ হচ্ছে বিম্বিসারের এক্সপ্যাশনিস্ট যে পলিসিগুলো রয়েছে, এক্সপ্যানশনিস্ট যে পলিসিগুলো রয়েছে, এক্সপ্যানশন মানে হচ্ছে সাম্রাজ্য বিস্তার। তার মানে দেখো, এনশিয়েন্ট ইন্ডিয়ান ইতিহাসে এটা একটা বড় ইউনিক ফিচার, শুধুমাত্র যুদ্ধ জয়ের মাধ্যমেই যে তার সাম্রাজ্য বিস্তার করা যায় তার কোনো মানে নেই। ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সের মাধ্যমেও কিন্তু এসব করা যেতে পারে। ওকে, তাহলে কথাটা মনে রাখবে যে কোশালা যে প্রিন্সেস ছিলেন, কোশালা দেবী, তাকে বিম্বিসার যেমন বিয়ে করছেন, তেমনি লিচ্ছবি কন্যা চেল্লানাকে বিয়ে করছেন, মদ্র কন্যা বা মদ্র তোমার প্রিন্সেস খেমাকেও তিনি বিয়ে করছেন। কে না? বিম্বিসার। আবার এখানে আবার আফটার দ্য এন্ড অফ দি কনফ্লিক্ট আমি বললাম যে প্রসেনজিৎ ম্যারিড দ্য ডটার অফ বিম্বিসার। এইগুলো একটু দেখতে হবে, কে কার সাথে বিয়ে করছে। যদি নাম মুখস্থ করেছো, এগুলো কিন্তু পরীক্ষার সময় গুলিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। নেক্সট দেখো,
After the death of Prosenjit, Koshala became the part of Magad. কিভাবে তোমরা লক্ষ্য করো যে এরা কিন্তু ধীরে ধীরে মগধের সাথে মার্জ হয়ে যাচ্ছে আলটিমেটলি। তাহলে যেটা আগে 4 ছিল সেখান থেকে কমে 1 হয়ে গেল, মানে আলটিমেটলি 16টাকে হারিয়ে কে চ্যাম্পিয়ন হলো? মগধ। তাহলে এইটুকু যে আমি বোঝালাম, এইটুকু বোঝা গেল ব্যাপারটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। মগধের ব্যাপারটা আসার আগে আমি তোমাদের সামনে আরো কয়েকটা জিনিস তুলে ধরবো, মানে হয়তো তোমরা জিজ্ঞেসও করতে না যে স্যার ব্যাপারটা কি। এটা আমার ডিউটি টু গিভ ইউ অ্যাডিশনাল ইনফরমেশন। কিরকম দেখো, খুঁটিনাটি কয়েকটা জিনিস জিজ্ঞেস করে, দিতেই পারে পরীক্ষায়। আর ওই যে খুঁটিনাটি যেটা জিজ্ঞেস করবে, তুমি হয়তো ইম্পর্টেন্ট বা লাগবে না বলে এড়িয়ে গেছো, সেটাই কিন্তু অনেক সময় মেরিটে ভারী হয়ে দাঁড়ায়। মানে ওই পার্টিকুলার কোশ্চেনের অ্যান্সার গুলো হয়তো দিতে পারলে না, বা ভুল দিলে নেগেটিভ মার্কিং হয়ে গেল। যে কোনো পরীক্ষার ক্ষেত্রে বলছি, যে কোনো পরীক্ষা। এজন্য কখনো হিস্ট্রি, জিওগ্রাফি এই সমস্ত সাবজেক্ট গুলোকে জিকে সাবজেক্ট বলে আন্ডার এস্টিমেট করার কোনো দরকার নেই। মূর্খরা বলে জিকে সাবজেক্ট আবার কি, তাহলে তো জিকে সিএ তো তাহলে কি, তাহলে ওটাকে তুমি কি বলবে? এগুলো হচ্ছে একটা প্রত্যেকটা সাবজেক্ট। স্যার জিএস জিএস বলা যেতে পারে, জেনারেল স্টাডিজ বলা যেতে পারে, জেনারেল স্টাডিজ বলা যেতে পারে, নট জিকে, জেনারেল নলেজ। কে বলেছে? হিস্ট্রির অনেক পার্ট আছে যেগুলো তোমাদের জিকে সিএতে জীবনে কোনোদিন আসবে না। আসলে যে কোশ্চেন করবে সে বিপদে পড়ে যাবে, লিগালি ফেসে যাবে। বলবো উদাহরণ, যেমন ধরো হিস্টোরিক্যাল যে বিভিন্ন যে ঐতিহাসিকদের নামগুলো রয়েছে, ধরো সতীশচন্দ্র, ঠিক আছে, উনি কি জন্য ফেমাস, এটা কেউ জিকে হিসেবে ঢুকিয়ে দিল, কেস খেয়ে যাবে। এটা কিন্তু একেবারে ইউনিক হিস্ট্রির কোশ্চেন, এটা কখনো কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল নলেজের মধ্যে পড়বে না। তাহলে এই আইডেন্টিফাই গুলো পড়তে হবে যে জিকেসিএ মানে তার মধ্যে কি কি বিষয় থাকবে, এবং অ্যাজ এ হিস্ট্রি হিসেবে কোন বিষয়গুলো কখনোই জিকেসি এর মধ্যে ঢুকবে না। এই কথাটা মনে রাখবে। অনেক গোড়ায় গলদ, মানে গোড়ায় গলদ আছে আমাদের, জানো তো। শুধু পড়লাম না বলে, ঠিক আছে, চাকরি আমি পেলাম না, বা আমার অ্যান্সার যেগুলো আমি জোগাড় করেছি সেগুলো ঠিকঠাক ছিল না বলে আমি পেলাম না। এর বাইরেও অনেক খুঁটিনাটি ব্যাপার আছে যেগুলো তোমাদেরকে রিপেয়ার করতে হবে। রিপেয়ার কথাটা বললাম, ওটা তোমাদেরকে করতে হবে। আমাদের বহু ধারণা ভুল আছে গো, চাকরির প্রিপারেশনের সময় বহু ধারণা ভুল আছে। তার মধ্যে মাইন্ডটা ডাইভার্ট করার জন্য তো অস্ত্র ঘুরে বেড়াচ্ছে। ওকে, তাহলে একদম জেনুইন যে বিষয়গুলো, ছোট ছোট খুঁটিনাটি যে ব্যাপারগুলো, তুচ্ছ তুচ্ছ যে ব্যাপারগুলো, সেগুলোকে একটু রিপেয়ার করো। তাহলেই দেখবে হিস্ট্রিটা আর হিস্ট্রি লাগবে না, মনে রাখতে পারবে। তা আমি যে বলছিলাম না যে ছোট ছোট ব্যাপারগুলো, তাহলে দেখো আপাতত নিরীহ এই 16টা মহাজনপদ রয়েছে, খুব ভালো কথা। কিন্তু কথাটা হচ্ছে, যদি কখনো জিজ্ঞেস করে যে এই যে গান্ধার কিংডমের কথা যে বললাম আমি পড়ানোর সূত্রে, গান্ধার, দেখো এই যে গান্ধার, আমরা জানি গান্ধার হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এবং কথাটা হচ্ছে গান্ধারের কন্টেম্পোরারি হচ্ছে বিম্বিসার রয়েছে। দ্যাট মিনস বিম্বিসার বিলংস টু মগধ, অলরেডি তোমরা জানো। তাহলে মগধের রাজা যদি বিম্বিসার হয়, তাহলে বিম্বিসার মগধের রাজা থাকাকালীন গান্ধারের রাজার নাম কি? এটা দিয়ে দিল। ভয়াবহ কোশ্চেন। সিজিএল, রেলে, এনটিপিসি এই সমস্ত জায়গায় এই ধরনের বাজি মার্কা কোশ্চেন গুলো দেয়, বদমাইশি দিয়ে দিল। এবার না জানলে পারবে না, বিকজ গান্ধারের যে নামটা বলবো সে কিন্তু কোনো ইন্ডিয়ান নাম না। গান্ধার মানে হচ্ছে পাকিস্তান আফগান বর্ডার অঞ্চলের নাম। তাই ওই এলাকায় আমাদের বাঙালির মতো মিষ্টি নাম নিশ্চয়ই থাকবে না। কি থাকবে? পুপ্পুসতী।
প্লিজ নোট ডাউন করো। পুক্কুসতী। তাহলে পুক্কুসতী যখন রাজা ছিল তখন মগধে কে ছিল বলবে? মগধে ছিল বিম্বিসার। মাথায় ঢুকেছে? অল ক্লিয়ার? হ্যাঁ স্যার। লিখে নাও, কিন্তু লিখে নিতে বলছি আমি বারবার। একটা প্রশ্ন করবো? হ্যাঁ বলো। তো বলছি হিস্ট্রি কি আপডেট হয়? কিভাবে বলছো কথাটা বুঝিয়ে বলো। মানে ধরুন আমি 2018 এখন একটা বই পড়ছি হিস্ট্রির উপরে, এবারে ধরুন 2021 পরীক্ষা হচ্ছে, এবার 21 কোনো এডিশন বেরোলে ওখানে কিন্তু আপডেট কিছু অ্যাড হয় কিছু? বইটার উপর কোয়ালিটি নির্ভর করে। ধরো ভালো কোয়ালিটির একটা বই ফলো করছো, হ্যাঁ ওটা ধরুন আমি 3-4 বছর আগের পড়ছি, এবারে আমি তো প্রতি বছর বই কেনা সম্ভব না, এবারে ওটা অ্যাড হচ্ছে কিনা বুঝবো কিটা? বুঝো কি করে? তার জন্য তো স্যারের ক্লাস করছো, আমার ক্লাস করছো, ওটা তো আমার দায়িত্ব। তো বইয়ে আপডেট নাও দিতে পারে। এবার হিস্ট্রির আপডেট মানে জানো তো কি? হিস্ট্রির আপডেট মানে এই যে গান্ধারের রাজা পুক্কসতী আমি শেখালাম বিম্বিসারের উল্টো দিকে, 2 বছর পর আপডেট হয়ে গিয়ে অন্য নাম হবে তা না। আপডেট মানে হচ্ছে গান্ধার সম্পর্কে আরো কিছু ইনফরমেশন বা তথ্য হিস্টোরিয়ানরা পেয়েছেন যেটা বইয়ে ইনক্লুড হলো টেক্সট বুকে। তাহলে সেই নব সংযোজিত সেই অংশ থেকে পরীক্ষার কোশ্চেন আসতে পারে তো, হ্যাঁ কিনা বলো? দিতে পারে? হ্যাঁ স্যার। এটাই আপডেট। আমি তোমাদের সবাইকে বলছি। ভেরি গুড কোশ্চেন। স্যার স্যার বিম্বিসার তো ওই গৌতম বুদ্ধ আর মহাবীরের মানে কন্টেম্পোরারি, দুজনেরই কন্টেম্পোরারি, তাই তো? এতক্ষণ ধরে আমি কি বললাম? তাই তো বললাম। হ্যাঁ, তাহলে স্যার তাহলে বিম্বিসার মানে কোন ধর্মাবলম্বী ছিল? ব্যাপার আছে, শুধু বিম্বিসার বলে না, অজাশত্রুর নাম তো বললি না? হ্যাঁ স্যার, অজাতশত্রু মানে এটা কোন ধর্মাবলম্বী ছিল? সব আমি বলবো, রুকো সবার করো। বিষয়টা হচ্ছে যখন হরজঙ্ক ডাইনেস্টি গোলাম পড়াবো না, শিশুনাগ ডাইনেস্টি, তখন প্রতিটা রাজা ধরে ধরে ইনফরমেশন পড়াবো, রাইট? ওকে স্যার। তো তখন আমরা ওয়েট করব। এটা ষোড়শ মহাজনপদ হচ্ছে। এবার দেখো, যে জিজ্ঞেস করলে যে হিস্ট্রি আপডেট হয়, প্রশ্নটা সবার, যতজন আজকে ক্লাস করছো প্রত্যেকের কিন্তু এই একটি কোশ্চেন, যে স্যার এই 31 জনের ক্লাস করছো, যে স্যার হিস্ট্রি আপডেট হয়। এবার হিস্ট্রির আপডেট বলতে কিভাবে হয়? আমি একটা কথা বলছি জেনুইন, দেখবে আমাকে কোশ্চেনটা কে করেছিল? সুচিশুভ্র। হ্যাঁ স্যার। 6 বছর আগে জিজ্ঞেস করতো অর্থশাস্ত্র কার লেখা? সুচিশুভ্র বলো তো দেখি। হ্যাঁ স্যার বলুন। ওই যে বললাম অর্থশাস্ত্র কার লেখা বলো? কৌটিল্য। কৌটিল্য বা চাণক্য। 6 বছর আগে তুমি জানতে? 2021 স্যার। সালে তুমি একই কোশ্চেন করা হবে কি হবে না সেটা বলো তো দেখি, যদি না ওর নতুন কোনো ইনফরমেশন বেরোয়। স্যার এখন এই কোশ্চেনটা মানে প্যাটার্ন চেঞ্জ করতে পারে। প্যাটার্ন মানে এই কোশ্চেনটা সম্পূর্ণ ইনভ্যালিড, বিকজ অর্থশাস্ত্র হেয়ার নো মেনশন অ্যাবাউট দি রাইটার্স নেম। অর্থশাস্ত্রে কোনো মেনশন নেই মৌর্য ডাইনেস্টির কথা। অর্থশাস্ত্র মানে জানো? প্রত্যেককে বলছি, অর্থশাস্ত্র মানে হচ্ছে অর্থপূর্ণ যে শাস্ত্র, মিনিংফুল যে শাস্ত্রটা হচ্ছে মিনিংফুল। অর্থ মানে মোটেই টাকা পয়সা নয়, ইকোনমি নয়। তার মানে অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তুটা হচ্ছে রাষ্ট্রনীতি, রাষ্ট্র সম্পর্কে কতগুলো নীতি, রাজাকে কতগুলো উপদেশ মনে করা হয়, সেই উপদেশগুলো চাণক্য বা কৌটিল্য বা বিষ্ণুগুপ্তের। কিন্তু তোমাকে এই কোশ্চেন আর জীবনে করবে না অর্থশাস্ত্র কার লেখা, কখনোই করবে না। তোমাকে কোশ্চেন করবে অর্থশাস্ত্রের মূল বিষয়গুলো নিয়েই কোশ্চেন করবে, যে চাণক্য বা কৌটিল্য বা অর্থশাস্ত্র যে সপ্তঙ্গ থিওরির কথা বলছিলেন, সপ্তম মন্ডলের কথা বলছিলেন, সপ্তঙ্গ থিওরি অর্থশাস্ত্রে, সেটা কি? সুচিশুভ্র পারবে সেটা কি? অর্থশাস্ত্রের মধ্যে যে 7 প্রিন্সিপালের কথা লেখা আছে, সপ্তঙ্গ থিওরি, যেটা তোমার চাণক্য বা কৌটিল্য দিয়েছেন, সেটা কি জানা আছে? ওই স্টেট ক্রাফট যেটা।
টেড ক্রাফটেরই ওটার হচ্ছে আরো বেশি করে এক্সপ্লেনেশন, এই দিকে ইন্টারপ্রিটেশন করা হচ্ছে। আমি বলতে চাইছি ইন্টারপ্রিটেশন প্যাটার্ন পদ্ধতিগতভাবে চেঞ্জ হয় জিনিসগুলো, এইটা মনে রাখবে সবসময়, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হরপ্পা থেকে পাওয়া গেছে কি না 6টা গ্র্যানারি। যদি মহেঞ্জোদারো থেকে বিশাল একটা গ্যারানি যদি আজকে হরপ্পা থেকে পাওয়া যায় 2024 সালে গোলাম, তাহলে অ্যান্সারটা মহেঞ্জোদারো না হয়ে হরপ্পা হবে তো গোলাম, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এই কথাই শেখাচ্ছি আমি তোমাদের। তাহলে আপডেট এইভাবে ভেরিয়েশনটা হয়। বিউটি বলো। স্যার বলছি রিসেন্ট একটা নিউজ মোটামুটি 1-2 মাস আগে আমি দেখছিলাম, হরপ্পার লোথাল থেকে মনে হয় স্যার মাল্টিগ্রেন লাড্ডু পাওয়া গেছে। এটা কি একটা তাহলে আপডেট করা যেতে পারে? হ্যাঁ, এবার সেটা যদি বইয়ে ওঠে তবে কোশ্চেন আসবে, বইয়ে যদি না ওঠে, তুমি যদি এমনি জার্নালে পড়ে থাকো তাহলে এমনি শেখার জন্য শিখলে, মনের জোরে তোমাকে মনে রাখার দরকার নেই। কথাটা বুঝলে বিউটি? হ্যাঁ স্যার, হিন্দুতে ছিল মনে হয়। ব্যাস। আরো আপডেট শুনবে বিউটি, সেটা হচ্ছে আরব সাগরের যে ওএনজিসি ও মেরিন আর্কিওলজিস্টদের নামিয়ে আরব সাগরের তলায় সিন্ধু সভ্যতার মতো বিরাট এক সভ্যতা ওখানেও এক্সকাভেশন হচ্ছে এখনো, এবং ওই সভ্যতাটা হচ্ছে কন্টেম্পোরারি অফ হরপ্পা, মানে কি হরপ্পারই ওটা এক্সপেনশনিস্ট এরিয়া, যেটা এককালে উপরে ছিল এখন জলের তলায় চলে গেল। বিউটি মানে বুঝতে পেরেছো? এটা কি স্যার দ্বারকা নগরী? দ্বারকা নগরী, কিন্তু ব্যাপারটা তা না, দ্বারকা নগরী বলে না, ওটা হরপ্পারই কন্টিনিউয়েশন প্রসেস। এটা কিছুটা সম্পর্কে আমি কলেজের জার্নালে লিখেছিলাম গো। আমার এই কলেজের জার্নালের লেখাটা যদি আমি পাই কোনোদিন তোমাদের দেখাবো আমি ছবি তুলে, কি লিখেছিলাম ক্লিয়ার। ওটার উপর এখনো মানে তোমার ডিসকভারি এক্সকাভেশন কাজকর্ম এখনো চলছে। মাথায় ঢুকলো কি বললাম? হ্যাঁ স্যার। তাহলে এই গান্ধারের ব্যাপারটা আমি বললাম যে গান্ধারের রাজা ছিলেন কে না পুক্কুসতী, যে কিনা কন্টেম্পোরারি অফ কার বলবে বিম্বিসার, এবং এই পুক্কুসতীর সাথে বিম্বিসারের কিন্তু একটা ফ্রেন্ডলি রিলেশন ছিল এই দুজনের মধ্যে। আবার দেখবে এই ষোড়শ যে মহাজনপদ রয়েছে, এই যে 600 BCE, দেখো উপরে আমি লিখছি, এই সময়টা কি জন্য বিখ্যাত জানো? এটা লিখে রাখতে পারো, NBPW মানে নর্দার্ন ব্ল্যাক পলিশ ওয়্যার। ওয়্যার মানে হচ্ছে WARE, ওয়্যার মানে হচ্ছে মৃৎপাত্র, পটারি বলতে পারো। ওকে, এটা হচ্ছে ASI বলছেন, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বলছেন এটাকে, ASI বলছেন, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এবং ব্যাপারটা হচ্ছে যে আর্কিওলজিক্যালি 600 BCE মার্ক দ্য বিগিনিং অফ দি নর্দার্ন ব্ল্যাক পলিশ ওয়্যার। তাহলে হরপ্পা সভ্যতার সময় আমরা জানি রেড অ্যান্ড ব্ল্যাক পলিশ ওয়্যার, লাল এবং কালো মৃত্তিকা পাত্র। ষোড়শ মহাজনপদের সময় সে কি ধরনের পটারি পাওয়া যাচ্ছে বলবে NBPW, লিখে রাখতে পারো তোমরা। স্যার ফুল ফর্মটা কি জন্য বললেন? ফর্মটা হচ্ছে নর্দার্ন ব্ল্যাক পলিশ ওয়্যার। আমি লিখে দিচ্ছি, একদম উপরে লক্ষ্য করো, দাঁড়াও তিনটা কাজ করে না কেন? ওকে, নর্দার্ন ব্ল্যাক পলিশ ওয়্যার। আরে কি লিখলাম, BLAK, NBPW নর্দার্ন ব্ল্যাক পলিশ ওয়্যার, যেটা হচ্ছে খুব গ্লসি টাইপের পটারি, চকচকে আর কি, শাইনিং, গ্লসি এন্ড শাইনিং টাইপ অফ পটারি যেটাকে বলা হচ্ছে। এবং এই সময়টা কি প্রমাণ করে জানো? দ্য ইউজ অফ আয়রন অ্যান্ড মেটালিক মানি। অর্থাৎ এই সময়টা যেটা রিপ্রেজেন্ট করছে সেটা হচ্ছে ইউজ অফ আয়রন। NBPW এর কোশ্চেনটা কি বলে? কোশ্চেনটা আমি বলছি, এটা একটু লিখে নাও, আমি বলছি। এটা লিখতে দাঁড়াও, আমি এটা লিখ, এটা একটু লিখে নাও, ইউজ অফ আয়রন অ্যান্ড মেটালিক মানি।
use of iron and metallic money. কোশ্চেনটা লিখে নাও। ডাইরেক্ট কোশ্চেন তোমরা লেখো, আমি মুখে বলছি, ডাইরেক্ট লেখো। Which period mark the beginning of NBPW? Which period mark the beginning of NBPW? Which period mark the beginning of NBPW? তাহলে কোন পিরিয়ড? বলবে 600 BCE, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক। যদি বলে কেন, কেননা এই যুগের যে ক্যারেক্টারিস্টিক ফিচার্স হচ্ছে, যে ধরনের পটারি পাওয়া গেছে সেটা হচ্ছে গ্লসি শাইনিং টাইপ অফ পটারি, এবং এই যুগে কি হচ্ছে না আয়রনের ব্যবহার শুরু হচ্ছে এবং মেটালিক মানি ইন্ট্রোডিউস হচ্ছে। আর NBPW ফুল ফর্ম হচ্ছে উত্তরের কালো রঙের চকচকে মৃৎপাত্র, নর্দার্ন ব্ল্যাক পলিশ ওয়্যার। নর্দার্ন ব্ল্যাক পলিশ ওয়্যার। ক্লিয়ার হলো? তোমাদের বোঝাতে পারলাম? আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ধীরে ধীরে পড়াচ্ছি যাতে পরবর্তীকালে কোনো অসুবিধা না হয়। খুব ভালো করে এগুলো পড়ো, উপকার পাবে। কোশ্চেন তো আসতেই পারে, মগধ কেন? Why Magध became most powerful and prosperous? Why? কারণটা কি? রিজন হচ্ছে এই যে চোখের সামনে দেখিয়ে দিচ্ছি একেবারে এই 4টে পয়েন্ট। শুধু এই রাজারা পাওয়ারফুল বলে তাই? এই রাজারা পাওয়ারফুল শুধু তাই? ও একা পাওয়ারফুল হলো আর বাকি সব ফেল করলো, পাস করা যাবে? জীবনে হবে না, জীবনে হবে না। চাকরি পেতে গেলে 8টা সাবজেক্টে কম বেশি সমান দক্ষতা অর্জন দরকার। 8টা সাবজেক্ট, কোনো একটা দুটো সাবজেক্ট দিয়ে গোটা চাকরি পরীক্ষা কেউ পাস করতে পারবে না, বিশ্বাস করো। রিজন হচ্ছে 4টে: হাতি, জল, জঙ্গল, আয়রন। ঝামেলা শেষ। পাতি বাংলায় বলছি, এটাই শুনবে। জল, জঙ্গল, হাতি। জঙ্গল মানেই হাতি আসবেই, অন্যান্য জন্তু বলবে না, জঙ্গল হাতির কথা বলবে। আয়রন, লোহা, বা ধরো অন্যান্য যে খনিজ সম্পদ। কোন কাজে লাগাতো ওরা লোহাকে? স্ট্রং টুলস এন্ড ওয়েপন্স, বিভিন্ন যে অস্ত্রশস্ত্র সেই জিনিসগুলো বানাতে কাজে লাগতো। জঙ্গল ধুয়ে জল খেত না, ঘর বাড়ির জন্য কাঠের তৈরি ঘর বাড়িগুলো, সেগুলো যেমন জঙ্গল কাঠ লাগতো, তেমনি কাঠ, চ্যারিয়ট এগুলো তৈরি করতেও কিন্তু জঙ্গলের কাঠই লাগে। হাতি, হাতিকে ট্রেন করা হতো ফর আর্মি, এবং গোটা ওয়ার্ল্ড হিস্ট্রিতে ফর দ্য ফার্স্ট টাইম the use of elephant during war are used by Nandas, মানে নন্দ রাজারা। তারপর মৌর্য ডাইনেস্টির সময় হস্তি বাহিনী তো ভেরি ফেমাস হয়ে গেল, স্পেশালি ডিউরিং দি টাইম অফ অশোকা। জল দিয়ে কি করতো নিজেরাও জানো, জলে কি হয়, জলের কাজ কি। তারপরেও বলছি যে ট্রান্সপোর্ট, ওয়াটার সাপ্লাই, মেকিং দ্য ল্যান্ড ফার্টাইল, এগ্রিকালচার বিপ্লব। গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে, গাঙ্গেয় যে অববাহিকা অঞ্চল বলবো, গাঙ্গেয় অববাহিকা অঞ্চলে যে জমি ছিল সেটা উর্বর পলিমাটি মৃত্তিকা, এবং এগ্রিকালচারটা ফাটাফাটি হতো। এলিফ্যান্টের যে দলমা রেঞ্জের যে হাতিগুলো পাওয়া যাচ্ছে, প্রচুর জঙ্গল তোমরা নিজেরা জানো, এবং আয়রন এবং অন্যান্য যে খনিজ সম্পদে, বিশেষ করে ছোটনাগপুর মালভূমি, জিওগ্রাফি পড়েছো, তাহলে ছোটনাগপুর মালভূমির যে খনিজ সম্পদের প্রাচুর্যতা, এটাই কিন্তু মগধের উত্থানের যে অনুকূল ভৌগোলিক পরিবেশ কিন্তু দায়ী। That's why the rise of Magadha took place. মাথায় ঢুকলো সবার? হ্যাঁ স্যার। গোলাম, একটা কোশ্চেন করবো? হ্যাঁ স্যার। পারবি?
মুছে নি। কোশ্চেনটা হচ্ছে এই যে আমি 16টা মহাজনের কথা এই যে বললাম, 16টা মহাজনের কথা বললাম আমি, 16টা যে মহাজনপদ বললাম, বলো দেখি 2 + 14 মানে কি? মানে RM পলিসি, এটা কি জিনিস? টু প্লাস 14 মানে R+M। 14টা ভারতের মধ্যে, দুটো বাইরে। না, তাহলে তো অন্যরকম লিখতাম। এটাও ঠিক বলেছো, ঠিক কথাটা ঠিক, কিন্তু এটা অন্য পরিপ্রেক্ষিতে আমি লিখেছি। ঐন্দ্রিলা, সুদীপ্তা, সে পাওয়ারফুল দুজন ছিল, বাকি মার লাগাবো। রিপাবলিক আর মোনার্কি কি? হ্যাঁ হ্যাঁ এই তো হ্যাঁ বললাম, হ্যাঁ হ্যাঁ মার এটাই। লাগাবো। ওই জন্য তো বেটাগুলোকে বলছি মার লাগাবো। আর স্যার মানে রিপাবলিক, ঠিক রিপাবলিক, ঠিক। কারা কারা রিপাবলিক বলো? স্যার গান্ধার ছিল মনে হয় রিপাবলিক। এক চড়াবো আমি। হ্যাঁ ভারতবর্ষের বাইরে কোনোটাই রিপাবলিক না। বিজি এবং মল্ল, দেখ ভি এবং এম লিখেছি। ও ব্রিজি আর মূল্য আর 14টা ভুলে গেছি। হচ্ছে মনার্কি। মনার্কির মধ্যে মগধও রয়েছে, মগধ তো রাজতন্ত্র। আর এরা কি? এরা হচ্ছে গণরাজ্য বা প্রজাতন্ত্র। বাংলায় লিখতে বা পড়তে তোমাদের লজ্জা লাগলো, আমার লাগে না, এই জন্য বাংলায় লিখছি। গণরাজ্য বা প্রজাতন্ত্র, পরিষ্কার কথা। তার মানেই হচ্ছে আর মানে রিপাবলিক। এবার ঢুকেছে মাথায় গোলাম? হ্যাঁ স্যার। এটা কোশ্চেন না, এবার আমি কোশ্চেনে আসছি গোলাম, রেডি ফর ইট। কোশ্চেনটা আমার এটাই, এই 16টা যে দেখছিস, এই 16টার বাইরে আরো অনেক কিছু আছে তো। ধর এই যে সাক্ষ্য, এই সাক্ষ্য আছে। ধর তোর আরো অনেক কিছু আছে, ছোটখাটো যে জিনিসগুলো রয়েছে আরো অনেক কিছু আছে, ছোটখাটো আরো অনেক আছে, অনেক অনেক আছে। তার মধ্যে সাক্ষ্যটা গুরুত্বপূর্ণ। তাহলে মানে কি, এই যে জনপদ গুলো রয়েছে গোলাম, এই জনপদের মধ্যেও দুটো ডিভিশন থাকে তো, রিপাবলিক, মনার্কি থাকবে তো, থাকতে পারে তো। মহাজনপদের মধ্যে থাকলে জনপদগুলোর মধ্যে কেন থাকবে না? থাকি না বল? হ্যাঁ স্যার। তাহলে একটা রিপাবলিকের নাম বল। জনপদের মধ্যে থেকে একটা রিপাবলিকের নাম বলো, তোমরা কেউ বলতে পারবে? বলো হে। এই কোশ্চেন তো করলে না কেউ। স্যার পারবো না। ওকে, বাকিরা? সুচি, শুভ্র, সুচন্দা, সুদীপ্তা, স্নেহাশিস, বিউটি, দিশা, বিক্রম, বন্দনা, চুপ থেকো না, কেউ বলো প্লিজ। মানে স্যার বলছেন আপনি রিপাবলিকের, হ্যালো, হ্যাঁ বলো। বলছি আপনি জনপদের মধ্যে বলছেন না মহাজনপদের মধ্যে? মহাজনপদের মধ্যে তো হয়ে গেল বিজি মল্ল, এবার জনপদের মধ্যে জিজ্ঞেস করলাম। জনপদের মধ্যেও তো রিপাবলিক থাকা দরকার, হ্যাঁ কি না? আছে তো নিশ্চয়ই। থাকা দরকার, জনপদ পড়া নেই। জনপদ মুকুলিকা বলো, মেহবুব, কল্লোল, পারমিতা, ঐশ্বর্য বলো, পূজা। স্যার স্যার আসলে এভাবে স্যার ভাবিনি স্যার ব্যাপারটা। এইভাবে না ভাবলে হবে? ভাবাচ্ছি তো আমি, এবার ভাব। ঋষভ, সঞ্চিতা, স্নেহাশিস, সোহম, সৌরভ, তনুশ্রী। কেউ শুনতে পাচ্ছ না আমার কথা? আরে না পারলে না বলো,
এতজনের নাম ধরে ডাকলাম, না কেউ স্যার কোনো পারবো না। কোনো ব্যাপার না, তো বলে দাও, বলে দিচ্ছি। কোনো টেনশন করার দরকার নেই। গোলাম, হ্যাঁ স্যার। গৌতম বুদ্ধ কোন কুলে জন্ম রে? কি? গৌতম বুদ্ধ কোথায় জন্ম রে? সাক্ষ্য না? সাক্ষ্য? সাক্ষ্য জন্মে তো, সাক্ষ্য কুল তো, সাক্ষ্য মুনি বলা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সাক্ষ্য কেন বললি? তাহলে ব্যাপারটা হচ্ছে যে এই যে সাক্ষ্যটা হচ্ছে একটা রিপাবলিক বা গণরাজ্য। এছাড়া হচ্ছে যে এই যে মৌর্য রাজারা, মৌর্য যে ট্রাইব, মৌর্য, এরাও রিপাবলিক। তারপর দেখবে যারা লিচ্ছবির নাম তোমরা শুনেছো, এই লিচ্ছবি এরাও হচ্ছে রিপাবলিক বা গণরাজ্য। তারপর দেখবে বিদেহ বা বিদেয়া, এরাও তাই। জনান্ত্রিকাস এরাও তাই। দ্যাটস ইট, ঝামেলা শেষ। তাহলে জনপদ গুলোর মধ্যেও দেখবে রিপাবলিক কারা কারা? মৌর্য, লিচ্ছবি, বিদেহ, জনান্ত্রিকাস, শাক্য। অল ক্লিয়ার? লিখে নাও তোমরা প্রত্যেকে লিখে নাও। হয়েছে? পারলে তো? আন্ডারস্ট্যান্ড কি বললাম? হ্যাঁ স্যার। ব্যাস, স্যার শেষেরটা যেন কি বললেন? জনান্ত্রিকাস। জনান্ত্রিকাস। স্যার লিচ্ছবিতে রাজকুমারীকে বিয়ে করার পরে ওটা মগধের সাথে অ্যাড হয়ে যায়নি? কোনটা? আপনি বললেন না যে বিম্বিসার লিচ্ছবির রাজকুমারীকে বিয়ে করেছিলেন, ছেলে না? লিচ্ছবি ছেলে না, হ্যাঁ হ্যাঁ, অ্যাড হয়েছে তো। ম্যাট্রিমোনিয়াল অ্যাড মানে কি? দেখো অ্যাডের বিষয়টা কেন আসবে। অ্যাড হচ্ছে যে 16টা মহাজনের পদের মধ্যে যে গন্ডগোল বা অ্যাডের ব্যাপারটা। আর এই যে লিচ্ছবি, এদেরকে অ্যাড করে না, এই অলরেডি কিন্তু পুরোটাই তো ওর আন্ডারে চলে আসছে মগধের। স্যার লিচ্ছবিতে স্যার ওই বৈশালীর তো। হ্যাঁ হ্যাঁ, তাই তো বলছি। বিষয়গুলো হচ্ছে যে এই যে জনপদগুলো রয়েছে, এগুলো অ্যাড হওয়া মানে হচ্ছে এটা যৌথভাবে তাদের উপর কন্ট্রোল, অর্থাৎ মগধের যে কন্ট্রোলটা এইসব ছোটখাটো গুলোর উপর ছিলই, কিন্তু বড় হচ্ছে তোমার মগধের যে লাস্টের 4টের কথা বললাম যে 3টে, এই 3টের সাথে মগধের যৌথ কন্ট্রিবিউশন, ওটাই তো মেইন, মানে ওটা আরো বেশি ইম্পর্টেন্ট। বোঝা গেল? আন্ডারস্ট্যান্ড কি বললাম মঞ্জিলা? স্যার। ওকে। ওই যে বিদেহ বলছে মানে সীতার যেখানে জন্ম। হ্যাঁ, এই তো লাইনে এসছো। দেখো বিষয়টা হচ্ছে যে পলিটিক্যাল যে স্ট্রাকচার গুলো রয়েছে, এগুলো তোমরা সবই জানো যে গণরাজ্যগুলো কোনগুলো, বিচি, মল্ল। এছাড়া জনপদের মধ্যে কোনগুলো গণরাজ্য। এবার এই যে মহাবীর, গৌতম বুদ্ধ, এরা সবই রিপাবলিকান স্টেট থেকে এসছে, দুজনেই রিপাবলিকান স্টেট থেকে এসছেন। এবং প্রত্যেকটা মহাজনপদের রাজধানীগুলো রয়েছে, রাজধানীগুলো ভালো করে মুখস্থ করবে। এবং এই যুগে ভাগ, যেটা নাম হচ্ছে শেয়ার, সেই ধরনের ট্যাক্স কিন্তু আদায় করা হতো, এবং সেটা হচ্ছে উৎপন্ন ফসলের 6/1 উৎপন্ন ফসলের 6/1 ট্যাক্স কিন্তু আদায় করা হতো। এইটুকু ভালো করে পড়লে আনসার গুলো বলে দিচ্ছি। দেখো কোশ্চেন গুলো দেখো কি ধরনের কোশ্চেন, তাহলে যা পড়লে কি ধরনের কোশ্চেন এসছে বা কি ধরনের কোশ্চেন তোমাদের আসতে চলেছে,
এইগুলো একটু লক্ষ্য করার ব্যাপার আছে। যেমন মৎস্য জনপদ যেটা রয়েছে, সে তার লোকেশনটা কেউ বলো তো দেখি, মৎস্য জনপদের লোকেশনটা দেখে বলো। রাজস্থান। আচ্ছা, একজন বলছে রাজস্থান, নেক্সট কেউ বলো। না স্যার, ওটা হবে স্যার মধ্যপ্রদেশ রাজস্থানের বর্ডার। রাজস্থানের বর্ডার। আর কেউ বলো। রাজস্থান দুটো মিলে। আচ্ছা, বাকি কেউ বলো, আরো স্পেসিফিক ভাবে কেউ বলো। জয়পুরের ওদিকে। রাজস্থানের জয়পুরের ওদিকে, ওকে। ওখানেই তো তোর ভরতপুরও তো আছে না রে? হ্যাঁ স্যার। একই না, ভরতপুর থাকতে পারে তো। তাহলে কারেক্ট অ্যান্সারটা হচ্ছে, করে নাও এই অ্যান্সার গুলো, লিখে নাও। হ্যাঁ, তোমরা অ্যান্সার গুলো লিখে নাও। অ্যান্সার মার্ক করা অবস্থায় কিন্তু পিডিএফ পাবে না। রাজস্থান, পেনে কালিটা চেঞ্জ করা যাচ্ছে না বলে এই কালি। রাজস্থান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 2 হচ্ছে এনশিয়েন্ট সিটি মেনশন ইন মহাভারত এবং মহাভাষ্য বোধ, এই দুটো জায়গায়। এটা হচ্ছে মাধ্যমিকা মানে নাগরী। কিং খারবেল কোন ডাইনেস্টি বলো? কলিঙ্গ না চেদি? কলিঙ্গ না চেদি? কলিঙ্গ। চেদি মাথায় ঢুকেছে? কলিঙ্গ তো একটা জায়গার নাম, মানে ওড়িশা। কলিঙ্গ মানে কি? উৎকল। উৎকল মানে কি? ওড়িশা। তো উড়িষ্যার রাজা ছিল খারবেল, আমিও জানি, কিন্তু উড়িষ্যার ডাইনেস্টি চেদি, সেই চেদি রুলার ছিল খারবেল। আন্ডারস্ট্যান্ড কি বললাম? হ্যাঁ স্যার। এইভাবে পড়তে হয়। কিভাবে অ্যান্সারটা ভুল হচ্ছে দেখে নাও। স্যার অশোক যখন কলিঙ্গ যুদ্ধ করে তখন কলিঙ্গের রাজা কে ছিল মানে? আমি জানতাম, ভুলে গেছি গোলাম, এটা আমি শিওর শট জানতাম। চেদ রুলার দ্বারা মনে পড়ে গেল আর কি। এটা আমি জানতাম, আমি ভুলে যাচ্ছি, মনে পড়লে বলে দেবো। ওকে। 4 নাম্বার দেখো, which of the following statement about ancient Indian janapadas is correct? এটা হচ্ছে যে এই লিস্টটা যে তোমরা পাচ্ছ, এই লিস্টটা পাওয়া যাচ্ছে এইখান থেকে। বৌদ্ধ এবং জৈন, বৌদ্ধ এবং জৈন যে টেক্সট গুলো রয়েছে, সেই টেক্সটে কিন্তু এই 16টা মহাজনপদের লিস্ট তোমরা পাও। বুদ্ধ মারা যাচ্ছে কোন মহাজনপদে বলো দেখি তোমরা? কুশীনগর। সে তো আমিও জানি। এবার সেগুলো তো রাজধানী। অবন্তী, মগধ না চেদি রাজধানী? না মল্ল? মল্ল। ভেরি গুড, মল্ল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 6 নম্বরের অ্যান্সারটা বলো। মগধের যে আর্লিয়েস্ট যে রাজধানী রাজগৃহ মানে গিরিব্রজ মানে রাজগীর। অ্যান্সার গুলো মার্ক করে নাও, অ্যান্সার গুলো টুকে নাও তোমরা। Next, with reference to the period of Mahajanapada referred to in Buddhist literature, which one of the following dynasties ruled Avanti? নিশ্চয়ই তোমরা পারবে। Very good. Which one of the following ancient Mahajanapada located on the bank of Godavari? নিশ্চয়ই পারবে, গোদাবরী নদীর তীরে, বারবার বলেছি। অসমক। Very good. 9 নম্বরের কোশ্চেনটা, 9th century BC 6th century BC তে মোস্ট পাওয়ারফুল সিটি বলে ফেলো। মগধ। মগধ। এগুলো ইজি কোশ্চেন আছে। Which was the main cause rise of large states during and after 6th century BC? মূল কারণটা কি? মগধের উত্থানের মূল কারণটাই এখানে দেখানো হচ্ছে। এর অনেকগুলোর মধ্যে যেটা ইউনিক ফিচার সেটা হচ্ছে আয়রন, লোহার ব্যবহার মারাত্মকভাবে বেড়ে গিয়েছিল ইউপি এবং বিহার অঞ্চলে। এটা দেখো তো তোমরা, সেটা হচ্ছে যে ওয়েস্ট থেকে ইস্টের দিকে, ম্যাপটা দেখো, ওয়েস্ট থেকে ইস্টের দিকে চেদি, বৎস, কাশী, মগধ, অঙ্গ। নিচে আছে অপশন গুলো।
কি হবে? স্যার এ নম্বর অপশন হবে, এ নম্বর। মানে 5 4 3 2 1, তাই তো? হ্যাঁ 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 মানে 5-এ কি 5 নম্বরটা মানে হচ্ছে তোর চেদি হচ্ছে ওয়েস্ট, এটাই বলছিস তো? হ্যাঁ চেদি মানে অঙ্গ, অঙ্গ ইস্টে আর অঙ্গর পরে মগধ, এটা জানি। তাহলে এর এর কোনো অপশন নেই, 5-4 হবে, এটাই হবে, এটাই অ্যান্সার। আরে গাধা নাকি, ঠিক করে তুই তো বলছিস অঙ্গ আগে, তো অঙ্গ আগে যখন, ও স্যার, স্যার ওয়েস্ট টু ইস্ট এটা। হ্যাঁ না ওয়েস্ট স্যার টু না ইস্ট, স্যার, আমি ইস্ট টু ওয়েস্ট ভেবেছি। সেটাই তো বলছি, গাধা বললাম তো কথাটা, ওই জন্য তো সিকোয়েন্সটা তো ঠিকই, তাহলে অঙ্গ তো সবার লাস্টে যাবে। ডি হ্যাঁ হবে হ্যাঁ, কি? তাহলে 5 যেটা শেষে আছে সেটাই হবে। 1 2 4। এ বাবা, স্যার 1 মিনিট। তারা ম্যাপ দেখাচ্ছি তোদের, 1 মিনিট, এটা মনে রাখ, এটা মনে রাখ, আমি ম্যাপে স্যার যাচ্ছি। চেরি তো সবার লাস্টে। আমি জানি না, ম্যাপটা দেখো, এই যে ম্যাপটা দেখ, ম্যাপটা দেখ, ওই দেখ অঙ্গ, হ্যাঁ, তারপর মগধ। মগজ, হ্যাঁ, তারপর তারপরে, হবে কাশী। হ্যাঁ তারপরে, অপশনে আর কি আছে? তারপরে চেদি, তারপরে হ্যাঁ বৎস। তারপরে আছে বৎস, হ্যাঁ, যদি সবার লাস্টে না, বৎস চেদি মানে লাস্ট। বৎস, হ্যাঁ এইটা হচ্ছে বৎস, আর এইটা চেদি, তাহলে চেদি সবার লাস্টে, আর অঙ্গ হচ্ছে ইস্টের দিকে, তাহলে অঙ্গ হচ্ছে ইস্ট, আর চেদি যদি লাস্ট হয়, তাহলে এবার অপশনটা দেখ, তো চেদি আর বৎস তো উপরে নিয়ে যাচ্ছে। উপর নিচ কোথায় দেখে নাও, চেদি বৎস উপর নিচ, এই তো বৎস, বৎস মানে বৎসটা দেখছে কেন তুমি, বৎসটা অ্যাকচুয়ালি না ওর স্যার, লোকেশন, স্যার এইটা চেদি, দেখ, চেদি ওয়েস্টার্ন মোস্ট, চেদি ওয়েস্টার্ন মোস্ট। হ্যাঁ সেটাই দেখছি, তাহলে অ্যান্সার বল এবার গোলাম, তার মতো অ্যান্সার দিচ্ছে, বল এবারে। যদি যদি তোর সব থেকে ওয়েস্টে হয়, সব থেকে ইস্টে কি অঙ্গ তো, হ্যাঁ কি না? স্যার 1 2 3 4 5 বি নম্বর হ্যাঁ, অপশন। আর তুই এ বললি কেন, আর একজন বলছি সে ডি বললো কেন? স্যার আমি এ বলেছি ইস্ট টু ওয়েস্টে সাজিয়ে, মানে ওয়েস্ট টু ইস্ট আমি দেখিনি। দেখতে মানে এখন দেখেন, কোশ্চেনে কি উল্টোটা আছে? না স্যার, ইস্ট টু ওয়েস্ট দেখেন, এ নম্বর হবে। সরি বল আগে, সরি স্যার। ব্যাস, এই ভুল আর করবি না কখনো, তোরা সবাই পড়াশোনা করতে পারিস জানিস। নেক্সট দেখো, চেদিটা জানতাম। 12 নম্বর, গোলাম এত কি ভাবছিস, ঠিকই তো দেওয়া আছে, হবে না? এ হবে। হ্যাঁ হয়ে গেল, ঠিকই দেওয়া আছে, অ্যান্সার গুলো লিখে নিও। হ্যাঁ স্যার, এ হবে। 13 নম্বরটা, কৃষ্ণের যে শত্রু শিশুপাল, যেটা শিশুপাল বধ, মহাজনপদে কোন মহাজনপদে এই শিশুপাল বিলং করতো? চেদি, চেদি, চেদি। ব্যাস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এই তো হচ্ছে তো। নেক্সট 14 নম্বর, নিশ্চয়ই পারবে, গৌতম অপশন বুদ্ধ, বি। 1 মিনিট, ওয়াজ নট বলছি, গৌতম বুদ্ধ কোন শহরে যাননি? উনি চম্পা গিয়েছিলেন, এটুকু বলে দিলাম। উনি সাকেত গিয়েছিলেন, বলে দিলাম আমি। পাটলিপুত্রে যায়নি। এখানে কিন্তু জানি, তাহলে দিস ইজ দা কারেক্ট অ্যান্সার, এবং সাকেত নিয়ে 99 ছেলে মেয়ে এইটাই অপশনে দেবে। আর শুনে রাখ, 1 লাখ যদি কেউ পরীক্ষায় বসে, মেইনসে চান্স পায় 15,000, সেইখান থেকে ক্লিয়ার করে 3,000 জন ইন্টারভিউ বোর্ডে যায়, তাহলে চাকরি পায় হচ্ছে তোর মুরাললেস এইটা, খুব বড় জোর হলে 1000 জন। স্যার মেইনসে এখন আরো কম যায়। আরে চুপ মার, দেখ না তুই, মেন্সে আরো কম যেতেই পারে, কোর্সের উপর নির্ভর করে। তাহলে কথাটা হচ্ছে যে 100-র মধ্যে তাহলে কত পার্সেন্টেজ চাকরি পেলো? 1 থেকে 2%। কেন পেলো এই তো বলে দিচ্ছি, 99% বলবে সাকেত, মাথাতেই আসবে না যে পাটলিপুত্রে উনি যাননি, সাকেতে গেছে তো।
তাহলে যে 1% সাকেত অ্যান্সার দিয়েছে সেই 1% তো চাকরি পাচ্ছে, তোর চিৎকার করে লাভ নেই আমি কেন পেলাম না। গোলাম আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ স্যার। স্যার বলছিলাম যে ওই গৌতম বুদ্ধ যখন ওই পাটন দুর্গে যায় সেখান থেকে তো নামটা পাটলিপুত্র হয়েছিল অজস্র সময়, ওটা জানতাম। না, এখানে গৌতম বুদ্ধ যাননি, ও রাজধানীর ক্যাপিটাল ট্রান্সফার হয়েছে। গৌতম বুদ্ধে পাটলিপুত্র বা পাটনায় কখনো পা রাখেননি, এইটা মনে রাখবে। এই রাজগৃহ অনেক নাম আছে রে, রাজগৃহের, এটা পারবি না তোরা। এখানে রাইট অ্যান্সারটা হবে ডি, রাজগৃহের 7টা নাম। গোলাম নিশ্চয়ই শুনিসনি? না স্যার। গোলাম শুনেছিস? 3টে জানি। 3টে তো সবাই পারে, গিরিব্রজ, রাজগৃহ, আর একটা বল রাজগীর, তাই তো? রাজগীর। কিন্তু রাজগীর নাম না। এই নামগুলো তোমাদের প্রত্যেককে বলছি লিখে নিতে হবে না, কিন্তু এই সংখ্যাটা মনে রাখবে যে রাজগৃহ 7টা নাম, গিরিব্রজ, রাজগৃহ, তারপর হচ্ছে ব্রহ্মদ্বারপুরা, মগধপুরা, বসুমতী, কুশাগ্রহপুরা আর বিম্বিসারাপুরী। বিম্বিসারাপুরী, এই যে নামগুলো বললাম, গিরিব্রজ, রাজগৃহ, বারহাদ্রতপুরা, মগধপুরা, বসুমতী, কুশাগ্রহপুরা আর হচ্ছে বিম্বিসারাপুরী, পুরানা বিম্বিসারাপুরী। এই 7টা নাম হচ্ছে রাজগৃহের 7টা নাম। রাজগীরটা ভুল তাহলে? রাজগীরটা ভুল, রাজগীর তো বর্তমান নাম, এই জন্য রাজগীরটাকে কখনো বলবে না। তাহলে এই রাজগৃহ বা গিরিব্রজ এর হচ্ছে অ্যাকচুয়ালি টোটাল 7টা নাম আছে। তাহলে দেখো কোনো আজে বাজে কোশ্চেন কিন্তু এখানে নেই, নিজেরাও বুঝতে পারছো। এবার এই যে কম্বিনেশন গুলো এগুলো কিন্তু একটু কঠিন দেবে, এটা খেয়াল রাখবে, এত সোজা দেবে না। যেমন ধরো এই কম্বিনেশনটা বললাম, চেদি, বর্ষ, কাশি, মগধ, অঙ্গ, ও গান্ধার থেকে শুরু করে চেদি পর্যন্ত দিতে পারে, বা নর্থ থেকে সাউথ পর্যন্ত দিতে পারে। ঠিক আছে? জনপদ কি দিতে পারে? স্যার স্যার যদি বলে ওয়েস্টার্ন, জনপদ দেবে না, জনপদ দেবে না। হ্যাঁ বল। স্যার যদি বলে ওয়েস্টার্ন মোস্ট মহাজনপদ তাহলে কি ইয়ে হবে, কম্বোজ হবে? ওয়েস্টার্ন মোড কম্বোজ হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে।